আমরা প্রথমেই জেনে নেই আজ যে সুমনের কাছ থেকে কে আছে আজকে আমাদের যাহা বলিব সত্য বলিবর আসনে। জিল্লুর রহমান আমাদের আজকের অতিথি। খুবই শান্ত স্বভাবের, কথা বলেন ধীরে ধীরে, তবে গুছিয়ে বলার চেষ্টা করেন। বাবা আব্দুর রাজ্জাক অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, মা রহিমা আক্তার গৃহিণী। ছোটবেলায় লেখাপড়ায় বেশ ভালো ছিলেন তিনি, তাই তাকে নিয়ে তার বাবার স্বপ্নটাও ছিল আকাশ ছোঁয়া। তিনি ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছিলেন, আর বাবার স্বপ্নকেই ছোটবেলায় নিজের স্বপ্ন বানিয়েছিলেন জিল্লুর। তিনি গান গাইতে পছন্দ করেন, যদিও প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি কখনো, তবুও সুযোগ পেলেই একা একা গান করেন। তবে এই গান নিয়ে তার স্বপ্ন আছে, ভবিষ্যতে একজন সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। খাবারের বেলায় জিল্লুরের 16 আনাই বাঙালিয়ানা, খেতে পছন্দ করেন মাছ ভাত, আর পোশাকের বেলায় টি শার্টই পছন্দ। জিল্লুর ছোটবেলায় হতে চেয়েছিলেন ডাক্তার, আর বর্তমান ইচ্ছা সঙ্গীত শিল্পী হওয়া। ডাক্তার থেকে সঙ্গীত শিল্পী, এই দুই স্বপ্নের মাঝে বাস্তবতাটা কি ছিল তা জানাতেই আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে বসেছেন জিল্লুর। প্রিয় শ্রোতা, জিল্লুর সম্পর্কে আমরা জানলাম এবং এই মুহূর্তে আমি সরাসরি চলে যাচ্ছি সত্যের আসনে বসা জিল্লুরের কাছে। প্রথমেই আমি জানতে চাইব জিল্লুর আপনার কাছে যে এরকম একটি অনুষ্ঠানে আপনি আপনার জীবনের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন সেটা আজকে অকপটে স্বীকার করতে এসেছেন। আসলে কোন ইন্সপিরেশন থেকে বা কোন ফিলিংস এর জায়গাটা থেকে, কোন অনুভূতির জায়গাটা থেকে আপনি এরকম একটি অনুষ্ঠানে লাখো শ্রোতার মুখোমুখি হলেন? আমি এখানে আসছি একটা কারণে, যে আমার মতো ভুল যেন আর কেউ না করে, আমার মতো জিল্লুর যেন আর একটা না হয়। সামান্য কিছু পাওয়ার আশায় সবকিছু হারানোর কোনো মানে হয় না। এজন্য আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলার জন্য আসছি, যে কিছু পাওয়ার জন্য বেশি কিছু হারানোর কোনো মানে নাই। প্রিয় শ্রোতা, জিল্লুর আজকে তার জীবনের অপরাধ বোধ কিংবা ভুলের কাছ থেকে একটা মেসেজ আপনাদের কাছ থেকে দিতে এসছে, সেটা হচ্ছে সামান্য কিছু পাওয়ার আশায় জীবনের বৃহৎ, জীবনের বড় বড় জিনিসগুলোকে খোয়ানোর কোনো অর্থই হয় না। আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলতে যেটা বোঝায় সেটা তার কাছ থেকে শুনবো এবং সেই জায়গাটায় আমরা চলে যাচ্ছি। জিল্লুর, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি সাতক্ষীরা জেলার কলরোয়া থানার মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। আমরা 3 ভাই বোন। জি। ভাই বোনদের সবার ছোট আমি। আমার ছোটবেলা থেকেই আমি একটু সঙ্গীত প্রিয়। জি। আমি ছোটবেলায় খুব ব্রিলিয়ান্ট ছিলাম। আমার বাবা মা ভাই বোনের সবার স্বপ্ন ছিল আমাকে অনেক বড় করার। বাবা মার স্বপ্নটাকে পূরণ করতে পারিনি, এটা আমার নিজের কাছে সবচেয়ে বড় অপরাধ। বাবা মার কি স্বপ্ন ছিল আপনাকে নিয়ে? বাবার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে। ওকে। যেহেতু আমি ছোটবেলা থেকে খুব ব্রিলিয়ান্ট ছিলাম, আমি ক্লাস 5-এ যখন পড়তাম সবাই আমাকে তখন খুব ভালোবাসতো। তো ক্লাস 5 থেকেই আমার ভুলটা শুরু হয়, কারণ মেয়েলি বিষয়কে কেন্দ্র করে মেয়েদের শরীরের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করে। আমার চেয়ে বয়সে অনেক বড় একটা মেয়ে, ক্লাস 5-এ থাকা অবস্থায় আপনি এরকম একটা মুখোমুখি যাচ্ছেন। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব। আজকে জিল্লুর রয়েছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলোকে প্রকাশ করবার জন্য। জেবিএসবিতে এসে আপনি আপনার জীবনের ভুল, আপনি আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করতে পারেন। সেজন্য নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে জেবিএসবি, যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, জেবিএসবি স্পেস কনফেস, CONFESS কনফেস। শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি বলছিলেন যে ক্লাস 5-এ থাকা অবস্থায় আপনার মেয়েদের দিকে একটু বদনজর আমরা যেটা বলে থাকি, বা যে ধরনের দুর্বলতা আসা উচিত নয় ওই বয়সটাতে, সে ধরনের দুর্বলতা তৈরি হয়। আমরা তৈরি হওয়ার পেছনের কারণের দিকে যেতে চাই। এটা কেন হলো, এই ধরনের আগ্রহ কেন হলো বলে আপনি মনে করেন? আমি ক্লাস 5-এ থাকা অবস্থায় আমার একটা বোন, তার বিয়ে হয়ে যায়। জি। তো আমার বোনটা আমাকে খুব আদর করতো, আমাকে খাওয়াতো, আমাকে ঘুম পাড়াতো। তো এ বিয়ে হয়ে যাওয়ার পরে আমি এর জন্য খুব কান্নাকাটি করতাম। তো আমার বড় বোনের বয়সী একটা মেয়ে আমার পাশে থাকতো আমাকে বোঝানোর জন্য। তো সে আমাকে এই ভুলের প্রথম সৃষ্টি করে। ভুলগুলা থেকে সে আমাকে নিজে হাতে করে এগুলো বোঝায়। মেয়েদের শারীরিক যে বৈশিষ্ট্যটা সে আমাকে নিজে হাতে করে বোঝায়, এবং আমার তখন মেয়েদের শরীরের প্রতি একটা আকর্ষণ চলে আসে। মানে সেই আপনাকে বোঝায়? এবং তার কি কোনো বদ উদ্দেশ্য ছিল সেই সময়টাতে? জি, আমাকে দিয়ে সে তার যৌন চাহিদাটা পূরণ করার চেষ্টা করে ক্লাস 5-এ থাকা অবস্থায়। জি। ওই মেয়েটার বয়স কত ছিল সেই মুহূর্তে? আনুমানিক 24 থেকে 25 বছর। উনি আনম্যারিড ছিলেন? জি। ওকে। তো ওর মাধ্যমে আমার মেয়েদের শরীরের প্রতি
এই নেশাটা চলে আসে আমার ভিতরে, এবং আমি তারপর থেকেই আমার ড্রাগসের মতো আমার একটা নেশা কাজ করে সবসময় মেয়েদের প্রতি। তো বিয়ের আগ পর্যন্ত তার সাথে এভাবে আমার যৌন চাহিদাটা পূরণ থেকে শুরু করে। জি। তো এভাবেই চলে আপনার প্রায় 2 বছর। তারপরে মেয়েটার বিয়ে হয়ে যায়। কিন্তু আমার ভিতরে থেকে যায় সেই নেশাটা সবসময়, যেটা আমাকে অ্যালকোহলের মতো সারাক্ষণ আসক্ত করে রাখতো। তো আপনার এভাবে আমি ক্লাস 6, 7 পার করি, ক্লাস 8-এ উঠি। তো ক্লাস 8-এ ওঠার পরে আপনার জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে যে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটির নাম আসমা। তো মেয়েটির সাথে 1 বছর আমার খুব ভালো সম্পর্ক সৃষ্টি করি আমি। কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল যে আমার মেয়েদের শরীরের প্রতি যে নেশাটা সবসময় কাজ করতো এটা চরিতার্থ করা। আমি এই উদ্দেশ্যেই মেয়েদের সাথে সম্পর্কটা করতাম। তো ক্লাস 9-এ ওঠার পরে আমার প্রথম সাময়িক পরীক্ষার, আমার গণিত পরীক্ষার দিন, আমি পরীক্ষা দিতে 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আমি মাথা ঘুরে পরীক্ষার হলরুমের ভিতরে পড়ে যাই। তো আমার টিচাররা আমাকে তুলে বসিয়ে আমার বাবাকে সংবাদ দেয়। তো বাবা এসে আমাকে বলে কি হয়েছে। তো আমি বললাম যে আমি তো বুঝতে পারতেছি না, আমার শারীরিক খুব সমস্যা হচ্ছে। তো উনি আমাকে সাথে করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমাকে কিছু মেডিকেল টেস্ট করার জন্য দেয়। তো মেডিকেল টেস্ট করার পরে ডাক্তার বাবাকে জানায় যে 12 ঘন্টার ভিতরে যদি ওর অ্যাপেন্ডিক্স অপারেশন না করা হয় তাহলে সেটা বাস্ট হয়ে যাবে। তো ওই দিন রাতেই আমার অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয় এবং রাত্র 10টার দিকে আমার অ্যাপেন্ডিক্স অপারেশন করে। তো যেহেতু 1999 সালের ঘটনা, তো তখন মোবাইলের এত প্রসার ছিল না, যার কারণে আমি আসমার সাথে যোগাযোগ হারিয়ে ফেলি। তো আমি স্কুল থেকে 3 মাস ছুটিতে থাকি এবং আমরা সবাই গ্রামের বাড়িতে থাকতাম একই থানার ভিতরে। তো আমি যেখানে থেকে পড়াশোনা করতাম এখান থেকে আমার গ্রামের বাড়ির দূরত্ব 10 কিলোমিটার। তো আমি গ্রামের বাড়িতে থাকি, যার ফলে আসমার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তো এই সময়টার ভিতরে আসমার পারিবারিকভাবে তার বিয়ের জন্য ব্যবস্থা নেয় এবং দুর্ভাগ্যবশত আমারই চাচাতো ভাইয়ের সাথে, যার ঘরের দূরত্ব আমার ঘর থেকে মাঝখানে একটা গলি 1 হাত। তো আমার এই চাচাতো ভাইয়ের সাথে দুর্ভাগ্যক্রমে আসমার বিয়ে হয়। আমি জানতাম না এটা। আমি বিয়ের দিনকে রাতে আমি বিয়েতে গিয়েছিলাম। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আসমাকে দেখি। তো তখন আসমা আমাকে দেখে অনেক কান্নাকাটি করে, আমাকে বলে। তো আমি বললাম যে যেহেতু বিয়েটা হয়ে গেছে এখন তো আর কিছু করার নাই, তো তুমি অতীতটাকে ভুলে যাও, যেটা হয়ে গেছে। আসমার সাথে আপনার অতীত কি ছিল এটা আমরা পরিষ্কার হয়নি। আসমার সাথে অতীত কি ছিল আপনার? আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল ওই সময়টাতে, এছাড়া অন্য কিছু না। অন্য কোনো সম্পর্ক ছিল না। যে লেখাপড়া শেষ করে যে কোনো একটা চাকরির ভিতরে ঢুকে আমি তোমাকে বিয়ে করব। তার মানে এক ধরনের প্রেম হয়ে গিয়েছিল আপনার সঙ্গে, এবং এটা আপনার জীবনের প্রথম প্রেম? জি, এটা আমার জীবনের প্রথম প্রেম। তো বিয়েটা হয়ে যাওয়ার পরে আসমা শ্বশুর বাড়িতে আসে। তো যেহেতু আমার পাশাপাশি সে থাকতো পাশাপাশি ঘরে, তো আমি তখন চিন্তা করি যে যদি আমি এখানে থাকি তাহলে আসমার সাথে আমার আবার নতুন করে সম্পর্কটা জোড়া লাগতে পারে। তো সেটা সামাজিক দিক থেকে কেমন খারাপ দেখাবে, যার কারণে আমি আবার আমার পড়াশোনার স্থানে চলে যাই। পড়াশোনার স্থান বলতে? আমার গ্রামের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে থেকে আমি পড়াশোনা করতাম। ওখানে কোথায় থাকতেন? মেসে থাকতাম। তো আমি আসমাকে ছেড়ে গেলে কি হবে, আসমা আমাকে ছাড়েনি। সে প্রায় আমার মেসে যেত আমার সাথে দেখা করার জন্য এবং আমাকে বলতো যে আমি তোমার জন্য এখানে সংসার করতেছি, তোমার মুখের দিকে চেয়ে এই সংসারে গেছি। তো এভাবে প্রায় 1 বছর এভাবে চলে যায়। তো চলে যাওয়ার পরে আমার এই পুরনো সম্পর্কটা আবার আসমার সাথে জোর বাঁধে। আমি তাকে অনেক বোঝানোর পরেও ফেরাতে পারিনি, আবার নতুন করে এটা জোর বাঁধে এবং আমি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাই এবং প্রায় প্রতিদিন রাতেই তার সাথে আমার শারীরিক সম্পর্ক হতো। আপনার ভাইয়ের অ্যাবসেন্সে আর উনি জানতেন ব্যাপারটা? ওনার অ্যাবসেন্সে হতো। প্রতিদিন রাতে বলতে কিভাবে সম্ভব? কারণ উনি যদি ওখানে থাকেনি। আসমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে আসমা আমার কাছে চলে আসতো, আমাকে ডাকতো, আমার ঘরের বাইরে থেকে আমাকে ডাকতো। আর আমি ঘুমাই গেলে যদি আমাকে এসে ডেকে না পাই, যার কারণে আমি সারা রাতি জেগে থাকতাম। মানে এই অবৈধ কর্মকাণ্ডটা আপনার রুমে হতো? জি। পুরো 1 বছর যাবত? 1 বছর 9 মাস 25 দিন। 1 বছর 9 মাস 25 দিন। জি। এবং এই সময়টা খুবই রিস্কি একটা সময় ছিল আসমার জন্য এবং আপনার জন্য, দুজনের জন্য। জি জি। তার হাজবেন্ড তো বুঝে যেতে পারতো। আমি ঠিক জানি না বুঝেছি কি বুঝিনি, আমরা সামনের দিকে যেতে চাই। প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোল দিতে চাই। আপনি যতটুকু শুনেছেন ততটুকু বিশ্বাস করেন কিনা, মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে কিনা। আপনি যদি গল্পের সাথে বিশ্বাসযোগ্যতার ব্যাপারটি মানিয়ে নিতে পারেন তাহলে আপনি লিখতে পারেন ইয়েস, YES ইয়েস,
আপনি যদি মেনে নিতে না পারেন, আপনি যদি মনে করেন না এই ধরনের ঘটনা ঘটে না, তাহলে আপনি লিখবেন নো। আমরা দেখতে চাই যে ঘটনা বা যে অপ্রিয় সত্যগুলো আজকেও এখানে প্রকাশ করছে, সেই অপ্রিয় সত্যগুলোকে সত্যি বলে কতজন মানুষ এটা মনে করছে। আমরা যদি মেজরিটি সংখ্যক নো পাই, ধরুন 50% উপরে যদি নো চলে আসে, তাহলে আমরা গল্প থামিয়ে দেব এবং আমরা গল্পকে সামনের দিকে নিতে পারবো না। সুতরাং আপনার পোলটা খুবই জরুরি। আপনি যদি মনে করেন যে যতটুকু বলেছে ততটুকু ইয়েস মানে সমর্থন করা যায় সত্য, তাহলে আপনি লিখুন ইয়েস, YES, ইয়েস। আর যদি মনে করেন যে না, গল্পটা বা অপ্রিয় সত্যটা আসলে সত্য নয় এবং সেটা মানা যায় না, তাহলে আপনি লিখবেন নো, NO, নো। নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। খুবই গুরুত্বপূর্ণ SMS পোল, এবং আপনাদের যদি মেজরিটি সংখ্যক নো আসে, তাহলে আমরা গল্পটাকে এখানে থামিয়ে দেব। ওকে, চলুন তারপর। এভাবে আসমার সাথে সম্পর্কটা চলতে চলতে কম বেশি সবাই জেনে যায়, আমার পরিবার থেকে বা তার পরিবার থেকে সবাই জেনে যায়। হঠাৎ করে একদিন আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে, তো তার চিকিৎসার জন্য আমার আম্মা তাকে নিয়ে খুলনায় যায়। আমার মেজো মামার ওখানে চাকরি করে, ওখানে যায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো দিনকে বাড়িতে আমি আর আমার ফুপু ছিলাম। তো রাত্রে আসমা আসে আমার সাথে দেখা করতে। তো আমি আসমাকে ওদিন বলেছিলাম যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি এভাবে আর পাচ্ছি না, তো তুমি ফিরে যাও, আজকের পর থেকে তুমি আমার সাথে আর যোগাযোগ করবা না বা আমার কাছে আসবা না, আমি একটু শান্তিতে বাঁচতে চাই। তো আমি আসমাকে হাত ধরে তখন ফেরত দেওয়ার উদ্দেশ্যে তার বাসার গলি পর্যন্ত যাই, কিন্তু ওই সময় আসমার শাশুড়ি সেটা দেখে ফেলে। তো দেখে ফেলার পরে বাড়ির লোকজন যারা ছিল তাদেরকে ডাকে এবং সবাই মিলে আমাকে অনেক মারধর করে এবং আমাকে ঘরের ভিতরে আটক করে রাখে। পরদিনকে দুপুরের পরে আসমাকে এবং আমাকে পুলিশ হেফাজতে দিয়ে দেয়। ওর হাজব্যান্ড ছিল, ওর হাজব্যান্ডের ভাইয়েরা ছিল, চাচারা ছিল, সবাই মিলে পুলিশ হেফাজতে দিয়ে দেয়। আমার নামে 54 মামলা হয়, অবৈধ মেলামেশা এই সূত্রে মামলা হয়, এবং পুলিশ ওখান থেকে নিয়ে থানায় দিয়ে দেয়। এক রাত থানায় রাখার পর দিনকে আদালত মারফতে জেল হাজতে পাঠায়। একটু দাঁড়ান, আমি একটু পজ দিতে চাই এখানে। আমরা গল্পটা খুব দ্রুত চলে গিয়েছি, আমি একটু আবারও আপনাকে পেছনে ফিরে নিয়ে যেতে চাই। 1.5 বছর বা প্রায় 2 বছর এ ধরনের সম্পর্ক রাখার পর এখন আপনি যেটা বললেন যে আপনি পুলিশ হেফাজতে চলে গিয়েছেন, আপনার পারিবারিক অবস্থা সেই মুহূর্তে কি ছিল? এবং একই সাথে আপনি এটাও বলেন চারপাশের লোকজন আপনাকে কিভাবে ট্রিট করা শুরু করলো, কিভাবে তারা পুলিশের কাছে মামলা করলো, কিভাবে আপনাকে ধরে নিয়ে গেল, ডিটেল আমরা জানতে চাই। রাত্রে আমাকে আটক করে যে তাদের বাড়ির বউয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক, তো সেই সূত্রে পুলিশকে ইনফর্ম করে। আপনারই তো চাচাতো ভাই ছিল, রাইট? জি। আপন চাচাতো ভাই? না, আমার আব্বা একা ভাই, আমার আপন চাচাতো না, সম্পর্কে চাচাতো ভাই। সম্পর্কে চাচাতো ভাই। তো আপনাকে যেভাবে আটক করলো, আটক করার পরে গ্রাম্য সালিশ বা কোনো কিছু হয়নি? গ্রাম্য সালিশ করার চেষ্টা করেছিল, আবার হয় নাই সালিশটা। মানে ওরা নিজেরা, যেহেতু আমার গার্জিয়ান পক্ষ সেখানে কেউ ছিল না, কোন ধরনের অন্যায় অত্যাচার করা, গায়ে হাত তোলা, দুপক্ষরে, বিশেষ করে আপনি যেই মহিলার কথা বলছেন সেই মহিলার সাথে কোন ধরনের অত্যাচার করা বা আপনার সাথে কোন ধরনের অত্যাচার করা? তাকেও অনেক মারধর করেছিল, কিন্তু আমাকে মারতে গিয়েছিল, খুব একটা আঘাত আমার গায়ে লাগে নাই, কারণ আমাদের গ্রামে ফারুক নামের একটা ছেলে ছিল যে আমাকে সেভ করেছে। ফারুকের সাথে আপনার সম্পর্ক কি ছিল? ফারুকের সাথে আমার সম্পর্ক ছিল, আমাদের ভাতিজা লাগতো। আচ্ছা। তো বয়সে অনেক বড় ছিল, তো আমাকে আবার খুব ভালোবাসতো। ফারুক কি এই সম্পর্কটা আগে থেকে জানতো? না, আগে থেকে জানতো না। তো ওদিনকে রাত্রে তো যখন আমাকে আটক করে, তখন গ্রাম এলাকা তো অনেক চিল্লাচিল্লি হয়, অনেক লোকজন বুঝতে পারে, এটা চলে আসে। এবং খুবই সম্মানের একটা ব্যাপার, সম্মানহানিকর একটা ব্যাপার। ওই সময় আলটিমেটলি পুরো সিনারিওটা কি ছিল আমাদেরকে একটু ডিটেল বলুন। যে অনেক লজ্জাজনক বিষয়, যেটা যে সবাই জানছে, আমাকে দেখছে যে একটা বাড়ির বউয়ের সাথে তার অবৈধ সম্পর্ক। তো ওই মুহূর্তটা তারা দেখছে, কিন্তু তারা তো পেছনের কথাগুলো কেউ জানে না, যে কেন এই সম্পর্কটা সৃষ্টি হয়েছে, তারা তো কেউ জানে না এটা। তো যার কারণে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি খারাপ লেগেছে যে মানুষের সামনে মুখ দেখানোটা অনেক কষ্টের ছিল। আর এই ঘটনার কারণে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে গ্রাম থেকে চলে গিয়েছি। এই ঘটনার পরবর্তীতে এটা হয়? জি জি। প্রিয় শ্রোতা, আপনারা দেখলেন কজের পরে রেজাল্টটা কি হয় এবং এটার ইম্প্যাক্টটা কি থাকে এক একটা ঘটনার। আপনাদের খুব সংক্ষিপ্ত সময়ে জিল্লুর সবকিছু বর্ণনা করে দিয়েছে। আমরা ঘটনার মাঝামাঝি আবারও ঢোকার চেষ্টা করছি। আপনি যেটা বলছিলেন যে জিল্লুর ওই ঘর থেকে আপনার ঘরের দূরত্ব ছিল মাত্র 1 হাত। জি। তো তাহলে আপনি তাকে কোথায় পৌঁছে দিতে যাচ্ছিলেন? মাঝখানে গ্রাম এলাকায় তো ধান রাখার জন্য যে বাঁশের যে গোলা তৈরি করা হয়, এটা ছিল, তো একটু ঘুর দিয়া যেতে হতো। জি। তো যার কারণে অল্প একটু পথ, আমার বারান্দা থেকে নেমে অল্প একটু ঘুর দিয়ে তাকে দিয়ে আসতে হতো। ওই মুহূর্তে আপনাকে ওই বাড়িতে বন্ধ করেছে? তার মানে আপনার বাড়ি এবং তাদের বাড়ি তো খুবই পাশাপাশি। না, আমাকে বাড়ি থেকে তাদের বাড়িতে বন্ধ করে নাই, আমি আবার ফিরে আসছিলাম।
তো আসমা শাশুড়ির হাতে একটা টর্চ লাইট ছিল, যে লাইটটা দিয়ে আমার মাথাতে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সেটা ব্যর্থ হয়। তো আমার বাসা থেকে তারা আমাকে ধরে নিয়ে যায়। বাসা থেকে এসে ধরে নিয়ে যায়? জি। আপনার আব্বু কিংবা আপনার আম্মু বা যারা আছে তারা কি বলছিল? না, ওদিন আমি আগেই বলেছি বাড়িতে কেউ ছিল না, আমার আব্বু অসুস্থ ছিল, আমার আম্মু তাকে নিয়ে খুলনাতে গিয়েছিল আমার মেজো মামার বাসায়। ওকে, মানে পুরো বাড়ি ফাঁকা ছিল? জি জি। তো আপনার আব্বু আম্মু যখন জানতে পারলো ব্যাপারটা তখন কি অবস্থা দাঁড়ালো? আব্বু আম্মু যখন জানতে পারে ব্যাপারটা তখন আমি পুলিশ হেফাজতে চলে গেছি। ওকে, প্রিয় শ্রোতা, আমাদের হাতে এসএমএস পোলের রেজাল্টটা চলে এসছে। আমরা এসএমএস পোলের রেজাল্টের পরেই সিদ্ধান্ত নেব যে আমরা এই ঘটনাকে সামনের দিকে এগোবো নাকি এগোবো না। চলুন দেখা যাক কম্পিউটার কি বলে। এবং এসএমএস পোলের যে কার্যক্রমটি, সেই কার্যক্রম সম্পন্ন করেছে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। কম্পিউটারের কাছ থেকে আমরা জানবো যে এসএমএস পোলের রেজাল্টটি কি। যদি মেজরিটি সংখ্যক বিশ্বাস করে থাকেন এবং যদি মনে করেন যে গল্পটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তাহলে অবশ্যই আমরা ইয়েসের যে পরিমাণ, সেটা পরিমাণ বেশি হলে আমরা সেটা করব। আর যদি নোর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আমরা গল্পটিকে সামনের দিকে এগিয়ে নেব না। চলুন দেখা যাক কম্পিউটার কি বলে। Yes, 95%. No, 4%. No comments, 1%. কম্পিউটার বলছে 95% লোক বলেছে ইয়েস, 4% লোক বলেছে নো এবং 1% বলেছে নো কমেন্ট। তার মানে 95% অর্থাৎ মোস্ট মেজরিটি সংখ্যক লোকজন চায়, শ্রোতারা চায় গল্পটিকে বা অপ্রিয় সত্য যেটা ও প্রকাশ করছে সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া হোক। জিল্লুর, আপনার কাছে আমি আসতে চাই যে তারপর কি হলো? আপনাকে যখন জেলে দিয়ে দিল, সিরিয়ালি বলুন, ধীরে ধীরে বলুন, আমরা পুরো গল্পটুকুই আপনার কাছ থেকে জানতে চাই। পুলিশ হেফাজতে দেওয়ার পরে এক রাত থানা হাজতে রাখে, পরদিনকে আদালত মারফত চালান দিয়ে দেয়, জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখানে আমি 1 সপ্তাহ কারাভোগ করি। আপনার সাথে কি ওই ভদ্রমহিলাটাকেও দেওয়া হয়েছিল নাকি শুধু আপনাকে? না, তাকেও দেওয়া হয়েছিল। তো মাঝখানে একটু পিছনে যেতে চাই আমি। জি। ওই সময় আসমার একটা মেয়ে ছিল যার বয়স ছিল আপনার 7 থেকে 8 মাস। তো বাচ্চাটি সহ পুলিশ হেফাজতে দিয়ে দেওয়া হয় তাকে। ওহো। তো 1 সপ্তাহ কারাভোগ করি এবং একই দিনে একই সময়ে জামিনে বেরিয়ে আসি। তো ওই সময় মামলার যে আয়ু ছিল এসআই শামীম, মামলাটি প্রায় 1 বছর চলেছে আদালতে। তো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার জন্য তাদের কাছ থেকে টাকা নিয়ে অনেক চেষ্টা করেছে সে, কিন্তু আদালত সেটা গ্রান্টেড করে নাই, কারণ কাগজপত্র সার্টিফিকেট অনুযায়ী আমি তখন অ্যাডাল্ট ছিলাম না। ওকে। যার কারণে মামলাটি কোর্ট গ্রহণ করে নাই। তো এরপর থেকে এই ঘটনার কারণে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে গ্রাম থেকে চলে যাই। আমি যেখানে থেকে পড়াশোনা করতাম এখানে আমাদের একটা জমি কেনা ছিল, এখানে বাড়ি করে 2001 সাল থেকেই আমরা সেখানে থাকি। এবং এখানে যাওয়ার পর থেকে আমার বরাবরই পুরনো পিছনের সেই নেশাটা তখন আরো বেশি কাজ করত। মেয়েদের শরীরের প্রতি আমার যে নেশাটা আপনার বাবা মা আপনার সাথে এই ঘটনার পরে ফার্স্ট কি রিঅ্যাকশন করেছিল? বাবা মা অনেক আগে যতটা ভালোবাসতো ততটা ভালোবাসতো না। আমি আমার বাবা মা ভাই বোন সবার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম যে আমি এই ধরনের ভুল আর করবো না কখনো, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। তো যার কারণে আবার আমাকে সবাই আমার মতো করে চলার সুযোগ দেয়। আমি 2001 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আমি এসএসসি পরীক্ষার এখানে আসতে চাই, আপনি আমাকে একটু ক্লিয়ার করুন যে যেখানে আপনার বাড়ি ছিল, আপনার এই কাজের কারণে সম্মান বাঁচাতে, ইজ্জত নিয়ে যেহেতু চলাফেরা করা যাচ্ছিল না, সে কারণে বাড়িটা ওখান থেকে ভেঙে নতুন কোন জায়গায় আসতে হলো। জি। সেটা কোথায়? একই থানার ভিতরে, আপনার কলারুয়া থানার ভিতরেই। আপনার বাবাই সিদ্ধান্তটা নিলেন? জি। কেন নিলেন? তার আমাকে বড় করার সেই স্বপ্নটা তখনও তার ভিতরে ছিল, যে ভুল যেহেতু করেছে তারপরেও আমি চেষ্টা করব তাকে আমি বড় করতে পারি কিনা। তো আমাকে আবার ভালোভাবে বাঁচার সুযোগ সে করে দেয়, যে আমার সন্তানটা ভালো থাকুক, বা আমি যে স্বপ্ন দেখেছি সারা জীবন তাকে নিয়ে সে স্বপ্নটা পূরণ করব আমি। আসমার কি হলো? আসমাকে সংসার থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। আসমা তার স্বামীর সংসারে থেকে গেল এবং আসমা এখনো আছে স্বামীর সংসারে। স্বামী মেনে নিতে পেরেছে? স্বামীকে মেনে নিতে হয়েছে। নিতে হয়েছে মানে গ্রাম এলাকার লোকজনের চাপের কারণে, আর স্বামীটা খুব একটা হাবাগোবা কোয়ালিটির, তো যার কারণে তাকে মেনে নিতে হয়েছে। ওকে, তারপর? তো এলাকা থেকে চলে যাওয়ার পরে আমি আবার নতুন করে আমার পড়াশোনাটা শুরু করি। তো আমার একটা সাবজেক্টে 2001 সালে আমার রেজাল্টটা খারাপ হয় আসমার সাথে সম্পর্কে জড়ানোর কারণে। তো আমি 2002 সাল গ্যাপ দিয়ে আমি 2003 সালে আবার এসএসসি পরীক্ষাটা দেই। তো 2003 সালে আমার পরীক্ষার রেজাল্টটা খুব আশানুপাত হয় নাই। বাবা মায়ের
তো যার কারণে আমার বাবা যেদিনকে রেজাল্ট বেরোয় আমার সাথে খুব বকাবকি করে এবং খুব খারাপ ব্যবহার করে। তো আমার আম্মা পরদিন আমাকে বলতেছে যে তোমার বাবা তো খুব রেগে আছে, তো তুমি 2-1 দিন কোনো আত্মীয় বাড়ি থেকে একটু ঘুরে আসো। ওকে, আপনি আত্মীয় বাড়িতে যাবেন কিনা সেটা আমরা জানবো। এই ফাঁকে আপনাদেরকে বলে দিই প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে পারেন যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ভুল এবং আপনার অপরাধ আপনার বিবেক বোধের জায়গা থেকে যে পরিমাণ শাস্তি আপনাকে প্রতিনিয়ত দিচ্ছে সেই পরিমাণ ভুল কিংবা সেই পরিমাণ অপরাধ আর কেউ না করুক। কারণ আপনি হচ্ছেন উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে সাধারণ মানুষ, সাধারণ শ্রোতা যারা রয়েছেন তারা শোনার পরে এমন ভুল আপনাকে সামনে রেখে তারা আর কখনো করবে না। আপনি যদি এটা মনে করেন তাহলে আপনি আসতে পারেন। আমাদের এখানে আসার নিয়মটা হচ্ছে আপনি টেক্সটে লিখবেন JBSB, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, JBSB স্পেস কনফেস, CONFESS কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। জিল্লুর, আপনার মা বলল যে আপনি 2-3 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসবেন, তারপর? তো আমি বললাম যে আমার কাছে তো টাকা নাই, তাহলে তুমি আমাকে কিছু টাকা দাও। তো আমার আম্মা বলতেছে যে আমার কাছেও তো টাকা নাই, আচ্ছা ঠিক আছে আমি তোমার কিছু টাকার ব্যবস্থা করতেছি। তো আমার আম্মা আমাকে ওই দিন সর্বপ্রথম ধান মাড়াই করে যে চাউল আসে, 10 কেজি চাউল 11 টাকা করে বিক্রি করে আমাকে 110টা টাকা দেয়। ওকে। তো এই 110 টাকা নিয়ে তখন আমি ভাবতেছি যে আমার একটা চাচতো বোনের বাড়ি আছে, জায়গাটার নাম ঝিগরগাছা, তো বোনের ওইখানে যাব, এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। তো আমি আবার একটু পিছনে যাব, যে আমার জীবনে যত ভুল যত অন্যায় আমি করেছি শুধুমাত্র ছোট্ট একটা কারণে করেছি। আমার কেন জানি সবসময় মনে হয়েছে যে আমার জন্য কিসের একটা অভাব আছে, যে অভাবটা আমাকে সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়ায়। একটা হাহাকার, একটা যন্ত্রণা আমার ভিতরে কাজ করে যে কিসের জন্য একটা অভাব আমার আছে। তো আমি বুঝেছি যে সে অভাবটা ছিল স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার অভাব। আমার বাবা মার কাছে আমি বড় হইতে চাই নাই, আমার ভাই বোনদের কাছে আমি বড় হইতে চাই নাই, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে আমি তাদের সবার কাছে বড় হয়ে গেছি। আমি তাদের স্নেহ, মায়া, মমতার সে হাতটা আমার মাথায় পাই নাই, আমি তাদেরকে কাছে পাই নাই, পাশে পাই নাই। তারা আমাকে ভালোবাসে না আমি কথা বলবো না, তারা আমাকে ভালোবাসছে, কিন্তু আমি যেভাবে চেয়েছি সেভাবে পাই নাই। আর তারা আমাকে যা দিয়েছে সেটাতে আমি সন্তুষ্ট হতে পারি নাই, যার কারণে আমি বরাবর এই অন্যায়, এই ভুলগুলো করেছি সেই অভাবটা পূরণ করার জন্য। যাই হোক, আমি আমার চাচতো বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হই। তো যাদের জমি কিনে আমাদের বাড়ি করা ছিল, তো এই বাড়ির একটা মেয়েটির নাম তহিরুন। ওকে। তো মেয়েটি আমাকে আঙ্কেল বলে ডাকতো। তো বাজারের ভিতরে ওর সাথে দেখা হয়, তো আমাকে বলতেছে আঙ্কেল কোথায় যাবেন আপনি? তো আমি বলছি যে বাবা তো বকাবকি করতেছে, তো আমি আমার একটা চাচতো বোনের বাড়ি যাব। তো বলছে আপনি আমাকে নিয়ে যাবেন আত্মীয় বাড়ি? তা আমি বলছি চলো। তো তখন ও আমার সাথে যায়। তো সন্ধ্যার একটু আগ দিয়ে আমি আমার চাচতো বোনের বাড়িতে পৌঁছাই, যে দেখি যে আমার যে বোনের বাড়িতে গিয়েছি ওই চাচতো বোনের আপন ভাই, আমার চাচতো ভাই ওইখানে একটা আছে। তো ওর সাথে দেখা করলাম, ও বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা আনার জন্য বোনের কাছে গিয়েছিল। আমি ওই দিনকে রাত্রে চাচতো বোনের ওখানে থাকি। তো সারা রাত ভিসিডি দেখি, ঘুমাই নাই সারা রাত। তো চাচতো ভাই সকালবেলা যে কাজে গেছিল কাজ শেষ করে চলে আসছে। তো মেয়েটা যে আমার সাথে গেছে, আমি তো খোলা মন মানসিকতায় তাকে নিয়ে গেছি সাথে করে। ওকে। তো চাচতো ভাই চলে আসছে সকালবেলা। তো এলাকায় এসে শুনে যে এলাকার ভিতরে একটা গুঞ্জন রটেছে যে জিল্লুর একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তো এই কথাটা শুনে ও চিন্তা করতেছে যে আমি তাকে দেখে আসলাম, তো তার ভিতরে তো এমন কিছু দেখলাম না, যেহেতু সে আমার বোনের বাড়িতে আছে, তো ঠিক আছে আমি একটু খোঁজ নিয়ে দেখি। তো পরে চাচতো দোলা ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে যে ভাইয়া এই ঘটনা, তোর সাথে একটু কথা বলো। আপনার নিজের এলাকার লোকজন রটিয়েছে যে আপনি একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন, এবং এই রটানোর পেছনে আপনার ইতিহাসটা দায়ী, কারণ আপনি মেয়েদের সাথে ভেবে মেশেন, রাইট? জি। ওকে, তারপর? তো চাচতো দোলা ভাই তখন আমাকে বলতেছে যে এই ঘটনা তো মেয়েটা শুনে ফেলছে আড়াল থেকে। তো শোনার পরে মেয়েটা খুব কান্নাকাটি করছে এবং বলতেছে যে যেদিকে দু চোখ যায় এদিকে চলে যাব, না হলে আত্মহত্যা করব। কোন মেয়ে ছিল এটা? যাদের জমি কিনে আমাদের বাড়ি করা ছিল, এই বাড়ির যে মেয়েটা আমাকে আঙ্কেল বলে ডাকতো, আমার সাথে গিয়েছিল এই মেয়েটা। ওকে। এই মেয়েটাকে আপনি কেন নিয়েছিলেন? তাদের পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্কটা ভালো, যেহেতু বাসাটা পাশাপাশি, আর তাদের কাছ থেকে জমি কিনে আমাদের বাড়িটা করা। তো সেই সূত্রে আমাকে যখন বলছে যে আঙ্কেল আপনার সাথে আমি যাব, তো তখন আমি খোলা মন মানসিকতা আমি বলছি ঠিক আছে, আমার বোনের বাড়ি, তুমি যেতে চাচ্ছ চলো। তো এই কারণে আমি তাকে নিয়ে গেছি। আপনার যে বয়সের ডিফারেন্স কত ছিল মেয়েটার? আমার সমবয়সী। আপনার বয়স তখন কত? আমার বয়স তখন আনুমানিক
18 থেকে 19 বছর। তখন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়ে গিয়েছেন, আপনার বয়স হচ্ছে 18 থেকে 19 বছর, মেয়েটার বয়স 18 বছর। তো 18 বছরের একটা মেয়ে আপনার সঙ্গে যাচ্ছে, তার পরিবার কি এটা মেনে নিয়েছিল? তার পরিবার কি এটা জানতো? তার পরিবার জানতো না, কিন্তু সে জানতো যে যদি আমার কথা বলে বা আমাদের বাড়ির কারোর কথা বললে তারা কিছু মনে করবে না, কারণ তাদের পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তো আপনি এটা মনে করেননি যে 18 বছরের একটা মেয়ে এবং আপনি 18 বছর বয়স্ক, এরকম একটা মেয়েকে নিয়ে আপনি অন্য কোথাও যাচ্ছেন, পরিবার জানে না, ফ্যামিলি জানে না, এরকম একটা কুৎসা রটতে পারে? কারণ গ্রামে তো এটা খুবই স্বাভাবিক। আমার ভিতরে তখন এই জিনিসটা কাজ করেনি, যে আমি বরাবরই চিন্তা করেছিলাম যে আমাদের পরিবারের সাথে তো তাদের একটা ভালো সম্পর্ক, তো সেই কারণে হয়তো বা কেউ কিছু বলবে না বা কেউ কিছু মনে করবে না। আপনি আজকে জেবিএসবির মঞ্চে বসেছেন এবং এখানে আপনি আপনার জীবনের সমস্ত ভুলগুলো স্বীকার করতে বসেছেন, সেদিক থেকে আপনি প্রচন্ড সাহসী একজন মানুষ। টু বি অনেস্ট বলেন তো, আপনি কি তাকে ওই যে কাকা এবং ভাতিজির যে সম্পর্ক, আপনাকে তো আঙ্কেল বলতো, আপনি কি সেই ফিলিংসটা থেকেই তাকে নিয়ে গিয়েছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমি সেই ফিলিংসটা থেকে তাকে নিয়ে গেছি। প্রিয় শ্রোতা, আমরা আরেকবার এই ঘটনাটিকে SMS বলে দিতে চাই। ও যে ঘটনাটি বলল যে আমার কাকা ভাতিজির সম্পর্ক, সমবয়সী একটা মেয়ে, তাকে আমি নিয়ে গেছি আমার বোনের বাড়িতে বেড়ানোর জন্য, যেটা তার পরিবার জানে না। আপনি ঘটনাটিকে কতটা বিশ্বাস করছেন? ওকে কি বিশ্বাসটুকু করা যায় ওর এই ইতিহাসের প্রেক্ষাপটে? আপনি যদি মনে করেন যে ইয়েস, ওকে বিশ্বাস করা যায়, তাহলে আপনি লিখতে পারেন YES ইয়েস। আপনি যদি মনে করেন যে না, বিশ্বাস করা যায় না, তাহলে লিখতে পারেন নো, NO নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব কত শতাংশ লোক এই ঘটনাটিকে বিশ্বাস করেছে এবং কত শতাংশ লোক এই ঘটনাটিকে বিশ্বাস করেনি। তারপর তো যখন আমার চাচাতো ভাই ফোন করে কথাগুলো বলে, তখন মেয়েটি খুব কান্নাকাটি করতে থাকে এবং বলে যে দু চোখ যেদিকে যায় এদিকে চলে যাব, না হলে আত্মহত্যা করব, কিন্তু আমি এলাকাতে ফিরে যেয়ে মুখ কাউকে দেখাতে পারবো না। ওকে। তো আমি তখন চিন্তা করি যে তাকে সাথে করে নিয়ে আসছি আমি, কম বেশি সবাই যখন জানছে, তো যদি সে কোনো কারণবশত মারা যায় বা কোথাও চলে যায়, হারিয়ে যায়, তাহলে তো আমি ফেসে যাব বা আমার নামে মামলা হতে পারে। তো এই চিন্তা করে তাকে আমি অনেক বুঝাই, কিন্তু সে কোনো দিক থেকে কোনো কিছু বুঝে না। তো আমি তখন বলি যে দেখো, তোমাদের সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, পারিবারিক দিক থেকে মোটামুটি ভালো একটা সম্পর্ক, সেই সূত্রে তুমি আমাকে আঙ্কেল বলো। তো যেহেতু এলাকায় একটা কলঙ্ক তোমার নামে রটেছে, তো আমি যদি তোমাকে ইসলামিক শরিয়াত বিধান মোতাবেক বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? তখন সে রাজি হয় আমার সাথে বিয়ে করতে। তো আমি তাকে বলেছিলাম যে আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, তো কিভাবে করব সেটা। তো মেয়েটির কানে 2টা স্বর্ণের দুল ছিল, যে দুল 2টা আমি 1900 টাকায় বিক্রি করি এবং সেই টাকা দিয়ে আমি তাকে ইসলামিক বিধান মোতাবেক, আমি সর্বপ্রথম আমার জীবনের প্রথম বিয়ে, আমি তাকে বিয়ে করি। ওকে, বিয়ে আপনি তাকে করলেন। মেয়েটির নাম কি ছিল? মেয়েটির নাম ছিল তহিরুন। তহিরুনকে কি আপনি আপনার বোনের বাড়িতে নিয়ে যাওয়ার পরে এটা বুঝিয়েছিলেন নাকি আপনি তার আগেই সেটা বুঝিয়েছিলেন? নিয়ে যাওয়ার পরে যখন চাচাতো ভাই বাড়িতে এসে এলাকার গুঞ্জনটা রটেছে, সংবাদটা দেয়, তখন তাকে আমি এই কথাটা বলি। যখন সে কান্নাকাটি করতে থাকে তখন তাকে বলি আমি। এবং আপনার বোনের পরিবার সেটা জানতো যে আপনি ওকে বিয়ে করতে যাচ্ছেন নাকি আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন? আমার বোন জানতো না, বোন জামাই আমাকে সহযোগিতা করেছিল এবং তার মাধ্যম দিয়ে বিয়েটা করেছিলাম। ওকে, আপনি বিয়েটা করার আগে আপনার ফ্যামিলিকে জানিয়েছিলেন? না, আমার ফ্যামিলিকে জানাই নাই। কেন জানাননি? আমি চিন্তা করেছিলাম যে ফ্যামিলিকে জানালে হয়তো ফ্যামিলি এটা রাজি হবে না বা মেনে নেবে না, কিন্তু মেয়েটার জীবন নষ্ট হয়ে গেলে তখন তো আমি অপরাধী হব যে আমার কারণে তার জীবনটা নষ্ট হয়ে গেল। তো এই কারণে আমি পরিবারকে জানাই নাই। অপ্রিয় সত্য উদ্ঘাটনের এই কনফিউশনের জায়গাটাতে আপনার অবস্থান আসলে কি রকম সেটা আমরা জানবো এখন কম্পিউটারের কাছ থেকে। কম্পিউটার আমাদেরকে বলে দিচ্ছে কত শতাংশ লোক এই ঘটনাটিকে বিশ্বাস করেছে এবং কত শতাংশ লোক বিশ্বাস করতে পারেনি। Yes, 72%. No, 20%. No comments, 8%. প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে কম্পিউটার বলছে যে ইয়েস হচ্ছে 72% এবং নো হচ্ছে 20% এবং নো কমেন্টস হচ্ছে 8%। অর্থাৎ আমরা অপ্রিয় সত্য উদ্ঘাটন এই প্রক্রিয়াটাকে আর একটু সামনের দিকে এগিয়ে নিতে চাই। তারপর বিয়ে করার পরদিন আমি চাচাতো বোনের বাড়ি থেকে ওকে নিয়ে ওর খালার বাড়িতে নাভারণ চলে যাই। ওকে। তো 10টার দিকে ওর খালার বাড়িতে পৌঁছাই এবং দুপুরে খাওয়া দাওয়া করার পরে ওর খালা আমাকে আর ওকে সাথে করে নিয়ে ওর মামার বাড়িতে রেখে আসে। জায়গাটা ছিল সারসাত থানার ভিতরে। ওর মামার বাড়িতে আমি 18 দিন থাকি। 18 দিন পরে তহিরুনেরই বড় বোন জামাই আমাকে যে নিয়ে আসে তাদের বাড়িতে, যার বাড়িটা ছিল ঝাউডাঙ্গা নামক একটা জায়গায়। তো সেখানে আসার পরে যেহেতু আমি বেকার ছিলাম, তো
তো আমার একটা কাজের জন্য ওরা যোগাযোগ করে, কাজটা ছিল আকিস কর্পোরেশনের। তো এখানে আমি আকিস গ্রুপের একটা অফিসে যাই এবং তারা আমার কাছে 5,000 টাকা সিকিউরিটি হিসেবে চাই। তো এই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না। তো আমি যে অফিসার আমাকে বলেছিল সিকিউরিটির জন্য, তো আমি তাকে বলে আসছিলাম যে আমাকে 1 সপ্তাহ সময় দেন, তো আমি টাকার ব্যবস্থা করব। তো ফিরে এসে তহিরুনের সাথে কথা বলি যে এই কাজের জন্য কথা বলছি, এখন আমার কাছে 5,000 টাকা চাই, তো আমি কিভাবে কি করব বুঝতে পারতেছি না, তো তুমি কি পারবে কোনো ব্যবস্থা করতে? তো তখন তহিরুন আমাকে বলেছিল যে আমি তো এর আগে এনজিওতে কাজ করতাম, তো মাসে যা বেতন পেতাম নিজের হাত খরচ ছাড়া এটা বাকিটা বড় ভাইয়ের কাছে জমা রাখতাম। তো আমি তো তাদের বোন, তো আমাকে যদি বিয়ে দিতে 50,000 টাকা খরচ হতো তা কি তারা করতো না? তো ঠিক আছে, আমি বড় ভাইয়ের সাথে কথা বলে আপনাকে জানাবো। তো আমি জানি না যে 2 ভাই বোনের ভিতরে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। ওদিনকে রাতে 2 ভাই বোনের ভিতরে নাকি অনেক কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে পরে যেটা আমি জেনেছি, তৈরুনের ভাই বলেছিল নাকি যে তুমি এভাবে বিয়ে করছো, আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, মান সম্মান শেষ করছো, তো তোমার মতো বোন যদি বেঁচে না থেকে মরে যেত তাহলে তো মনের বুঝ দিতে পারতাম। তো বড় ভাইয়ের এই কথাটা শুনে অনেক কষ্ট পাই, কিন্তু আমাকে কিছুই বলে না। আমাকে শুধু বলেছিল যে আপনি চিন্তা করেন না, আপনার টাকার ব্যবস্থা আমি করব। তো এভাবে আরো 1 সপ্তাহ পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে আমি তাকে বিয়ে করেছিলাম 2003 সালের 18 জুলাই। ঠিক তার 1 মাস পর, দিনটা ছিল 18 আগস্ট 2003 সাল। ওই দিন সোমবার ছিল। দুপুরে নিজে রান্না করছে, রান্না করে গোসল করে নিজের মতো খাওয়া দাওয়া করছে। আমি ঘরে ঘুমাই আসছিলাম। তো তহিরুনের বড় ভাবি বলতেছে তহিরুনকে যে তুমি একা একা এভাবে রান্না করে গোসল করে খাওয়া দাওয়া শেষ করলে, তো আরেকজন যে ঘুমিয়ে আছে তাকে তো ডাকলে না খাওয়ার জন্য। তো তখন তহিরুন তার ভাবির উপরে রেগে গিয়ে বলতেছে যে আমার দরকার নাই, ডাকলে তুমি ডাকো। মানে আপনি ঘুমিয়েছিলেন? জি। তো আমি ওকে বিয়ে করার পর থেকে আমার পরিবার থেকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়। এমন এক পর্যায়ে আমি ওর মামার বাড়িতে থাকা অবস্থায় আমার বড় ভাই গিয়েছিল আমাকে খুঁজতে। তো আমার সাথে দেখা হয়েছিল, সে আমাকে অনেক বকা দেয়, অনেক গালি দেয় এবং আমাকে আমার গালে একটা থাপ্পড়ও মারে আমার বড় ভাই। তো আমি কোনো কথাই বলি নাই, কারণ যেহেতু সে আমার বড় ভাই, আমি ভুল করেছি, তো যার কারণে আমি কিছুই বলি নাই তাকে। আপনার বড় ভাই সে সময় বিবাহিত ছিল? না, আমার বড় ভাই অবিবাহিত ছিল। ওকে। তো পরে তহিরুন আমাকে ডাকে দুপুরবেলা যে উঠেন খাওয়া দাওয়া করবেন। তো আমি উঠে খাওয়া দাওয়া করার পরে বিয়ের পরে ও শাড়ি পরে একটা ছবি উঠেছিল একটা স্টুডিওতে। তো আমাকে বলতেছে আজকে আমার স্টুডিও থেকে ছবিটা এনে দিবেন। তো আমি বলতেছি যে ঠিক আছে, আমি সন্ধ্যার আগ দিয়ে তোমার ছবি এনে দেব। তো বলছে না, সন্ধ্যার আগ দিয়ে না, এক্ষুনি আপনি যান আর ছবি নিয়ে এক্ষুনি আবার চলে আসবেন। তো আমি বলছি এমন করছো কেন তুমি আমার সাথে? তো বলতেছে আমি ছবিটা দেখবো, আমার ছবিটা কেমন হয়েছে আমি এটা দেখবো, তো আপনি এক্ষুনি যান। তা আমি বলছি এক্ষুনি খাওয়া দাওয়া করলাম, তো ঠিক আছে আমি একটু রেস্ট নিই তারপরে যাই। তো একই বিছানায় দুজন শুয়ে আছি দুপুরবেলা। তো 1 মাসের ব্যবধান, সংসার বলে কি জিনিস সেটা তো বুঝতে পারি নাই, যেহেতু বাইরে বাইরে। তো দিনকে সর্বপ্রথম আমার কাছে একটা জিনিস সে চেয়েছিল, আমাকে বলতেছে যে আমি একটা জিনিস চাইবো আপনার কাছে, তো আপনি আমাকে দেবেন? ওকে, বিরতির ঘন্টা বেজে গেছে। সে আপনার কাছে কি চাইলো সেটা আমরা জানবো বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অ্যাড্রেস করছি। আপনারা শুনছেন জিল্লুরের অপ্রিয় সত্য, যাহা বলিব সত্য বলিবতে। আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে আরজে কিপ্রিয়ার টিম, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। যাহা বলিব সত্য বলিব একটু পরে আবারও ফিরিয়ে নিয়ে আসবে জিল্লুরকে। কিছুক্ষণের জন্য বিরতি, 4 থেকে 5 মিনিট সংবাদের বিরতি। এই ফাঁকে আপনারা চলে আসতে পারেন জিল্লুরকে দেখার জন্য আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। আপনি কি ওখানে লাইক দেবেন? লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে এবিসি রেডিওর ফ্যান কিংবা মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। জেবিএসবিতে অনেকেই সরাসরি আসতে পারেন না, তাদের জন্য বলছি আপনি চাইলে আমাদেরকে মেইল করে আপনার জীবনের অপ্রিয় সত্য জানাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। সংবাদের ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিবতে আজকে অপ্রিয় সত্য প্রকাশ করছে জিল্লুর। জিল্লুরকে যারা দেখতে চান, জিল্লুরের এই মুহূর্তের একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা জিল্লুরের কাছে ফিরতে চাই, তবে তার আগে বলতে চাই পুরো অনুষ্ঠান ব্যাপী চলছে SMS পোল। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ, কারণ SMS পোলে আমাদের লিসনারদের বিশ্বাস এবং কতটুকু তারা আমাদের প্রোগ্রামের সাথে রয়েছেন সেটা আমরা বুঝে থাকি। আপনি অবশ্যই SMS পোল দেবার সঙ্গে সঙ্গে খুবই দ্রুত গতিতে SMS পোলে অংশগ্রহণ করে আপনি আপনার প্রতিক্রিয়া জানিয়ে দেবেন। আমরা জিল্লুরের কাছে ফিরতে চাই। হ্যাঁ জিল্লুর, যেটা জানছিলাম আপনার কাছে, যে আপনার স্ত্রী একটা কিছু চাইলেন, তারপর ওদিনকে আমাকে বলতেছে যে আমি একটা জিনিস চাইবো আপনার কাছে। তা আমি বলছি যে ঠিক আছে, সেটা কি? তো আমাকে সর্বপ্রথম ওদিন বলেছিল যে আমার সাথে একটু শারীরিক মেলামেশা করবেন। তো আমি বলছি এখন দুপুর বেলা কেন? মানে এই সময়টাতে আপনাদের কোনো ধরনের কোনো হাজব্যান্ড ওয়াইফ যে রিলেশন সেটা হয়নি? না, যেহেতু বাইরে বাইরে ছিলাম, অনেক মানসিক কষ্টের ভিতরে ছিলাম, যে আবেগের বশে কি করে ফেললাম, এখন কি হবে, কোথায় যাব, কি করব, যেহেতু আমি বেকার ছিলাম। তো আমি বলেছিলাম যে তো এখন কেন, সেটার তো সময় আছে। তো আমাকে বলেছিল যে না, এক্ষুনি আমার সে অধিকারটা আমাকে দিতে হবে। তো যাই হোক, আমি তখন তার সে অধিকারটা তাকে আদায় করে দেই, এবং আদায় করার পরপরই সে আমাকে একটা শার্ট নিয়ে এসে আমার গায়ে পরিয়ে দিয়ে বলতেছে আপনি এক্ষুনি যান আর আমার ছবিটা এনে দেন স্টুডিও থেকে। তো এমনকি আমার শার্টের বোতাম লাগানোর সময় হয়ে দিচ্ছে না। তো আমি রেগে গিয়ে ঘর থেকে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে যখন বের হয়ে যাচ্ছি, তো আমি বারান্দার থেকে নামার সময় একটা সিঁড়িতে পা রাখছে, এই মুহূর্তে পিছন থেকে আমাকে আবার ডাকছে। তো যখন ডাকছে, দুপুরবেলা যখন শুয়ে ছিলাম দুজন একসাথে, তখন আমাকে একটা কথা বলেছিল যে আমাকে বিয়ে করছেন যার কারণে আপনার বাবা মা ভাই বোন সবাই আপনার থেকে মুখ ফিরাই নিচ্ছে, কারোর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, এমনকি তাদের কারোর ধারে পাশেও আপনি যেতে পারেন না, আপনার সাথে কেউ কথা বলে না। তো আমি যদি কখনো কোনো দিন সময় পাই বা কোনো সুযোগ আমি পাই, তো আমার জীবনের বিনিময়ে হলেও আমি আপনার বাবা মা ভাই বোনদের কাছে আগের মতো করে দিয়ে যাব আপনাকে আবার। তো আমি যখন স্টুডিওতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাই, তখন পিছন থেকে আমার আবার ডাকে যে আপনি একটু এদিকে আসেন। তো আমি ফিরে যাওয়ার পরে সে হঠাৎ করে আমার মুখের দিকে চেয়ে একটু ডুকরে কেঁদে ওঠে এবং আমাকে বলে যে একটু দাঁড়ান। তো আমি দাঁড়ানোর পরে বলে যে আমি আপনাকে একটা কিস দিতে চাই। তো আমার কপালের ঠিক মাঝখানে, ডুকরে কাদা অবস্থায় আমার কপালের ঠিক মাঝখানে একটা চুমা দিয়েছিল, যেটা তহিরুনের একমাত্র স্মৃতি, যেটা আজও আমার মাঝে মাঝে মনে হয়। তো এরপর পরে আমি বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাই, বাড়ির একটু সামনে রাস্তা। তো রাস্তায় যেয়ে দেখি তহিরুনের একটা চাচাতো ভাই সাইকেল নিয়ে যাচ্ছে। তো আমি তাকে বলতেছি যে আমাকে একটু স্টুডিও পর্যন্ত দিয়ে আসবে। তো আমাকে বলতেছে ভাইয়া আমার সময় নাই, আমি ব্যস্ত। তো আমি একটা ভ্যানে করে আধা কিলোমিটার যাওয়ার পরে হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি যে আমি স্টুডিওর মেমোটা ফেলে এসেছি তাড়াহুড়ো করার কারণে। তো চিন্তা করতেছি এখান থেকে আবার ফিরে যাব, আবার ভাবতেছি যে না, স্টুডিওর লোক তো পরিচিত, হয়তো মেমো ছাড়া গেলেই দিবে। তো আমি বেলা 3টার দিকে স্টুডিওতে যাই, যে দেখি অন্য একটা ছেলে বসা। তো আমি ছবি নেওয়ার জন্য বলার পরে আমাকে বলতেছে ভাইয়া আমি তো মেমো ছাড়া দিতে পারবো না, তো আপনি একটু অপেক্ষা করেন। তো আমি স্টুডিওতে অপেক্ষা করতে থাকি। 5 মিনিট মতো অপেক্ষা করার পরে যে ছেলেটির সাইকেলে উঠে আমি একটু রাস্তায় এগিয়ে গিয়েছিলাম, সেই ছেলেটি আবার আমার উদ্দেশ্যে ওই স্টুডিও পর্যন্ত গেছে। তো যে আমাকে বলতেছে যে ভাইয়া আপনি একটু বাড়ি যান। তা বলছি কেন? তো বলছে আপনি এক্ষুনি একটু বাড়ি যান। তো আমি কয়েকবার জিজ্ঞাসা করার পরে আমাকে তখন হঠাৎ করে কেঁদে ওঠে এবং আমাকে বলতেছে যে আপা গলায় ফাঁস দিয়েছিল। তো আমি বলছি যে আমি ভালো মানুষ, সুস্থ মানুষ রেখে আসলাম, সে গলায় ফাঁস দিবে কেন? তো এখন কি অবস্থা? তো বলতেছে যে না ভালো আছে। তো বলছে যে আপনি যান। তো আমি বলছি তাহলে তুমি আমাকে নিয়ে চলো সাইকেলে করে। তো সে আমাকে বলতেছে যে না, ওর বড় আপার বাড়িতে একটু সংবাদ দেব। তো যখন তার বড় আপার বাড়িতে যাওয়ার কথা বলে, তখন আমি কনফার্ম হই যে সম্ভবত মারা গেছে। তো আমি ফিরে আসি, এসে দেখি অনেক লোকজন সেখানে, একটা বিছানার পরে কাপড় দিয়ে ঢাকা। তো আমি কাপড়টা সরিয়ে ওর মুখটা এক নজর দেখেছিলাম। এক নজর দেখার পরে আমি সেন্সলেস হয়ে যাই এবং প্রায় 1.5 ঘন্টা মতো পরে আমার জ্ঞান ফিরে। তো আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি যে কলারোয়া থানার একজন এসআই, উনি চেয়ারে বসা, আমি ওনার পায়ে ঠেস দিয়ে বসে আছি। আমার গায়ে একটা এক্সারসাইজ গেঞ্জি, লুঙ্গি পরা অবস্থায় ছিল, আমার পায়ে স্যান্ডেল দুটো নাই, গায়ে ধুলাবালি মাখানো।
তো আমাকে তখন এসআই বলতেছে যে, উনি বয়স্ক লোক, আমাকে বলতেছে, বাবা তোমার নামে একটা মামলা হয়েছে, তো আমাদের সাথে একটু যেতে হবে থানায়। তো আমি বলছি ঠিক আছে চলেন। তো আমাকে ওখান থেকে পুলিশ থানায় নিয়ে আসে। নিয়ে আসার পরে আমাকে ফ্রেশ হওয়ার জন্য একটু পানি দেয়। তো আমি হাত মুখ ধোয়ার পরে আমাকে লকআপে রাখে এবং পরদিনকে বেলা 3টা পর্যন্ত আমি থানার লকআপে আটকা থাকি। এর ভিতরে তৈরুনের গার্জিয়ান পক্ষ আমার বাবার কাছে টাকা চেয়েছিল 60,000, যে 60,000 টাকা দেন, তাহলে আমরা না দাবি নামা লিখে দেবো এবং থানা থেকে আপনাদের ছেলেকে ছাড়িয়ে দেব। আপনি আপনার স্ত্রীর কবর দিতে পারেননি? জি না। তো ওর যখন পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেয় পরদিনকে বেলা 3টার দিকে, তখন আমাকেও জেল হাজতে চালান করে দেয়। আমি 23 দিন কারাভোগ করেছি। 23 দিন পর কলরোয়া থানার এসআই আমাকে নির্দোষ প্রমাণিত করেছে এবং আমার ভিতরে পুলিশের প্রতি একটা ভ্রান্ত বিশ্বাস এবং ধারণা ছিল, যেটাও ভেঙে দিয়েছে সে। কারণ আমি জানতাম না কখনো যে পুলিশ ঘুষ নিয়ে ঘুষের টাকা কাজ করতে ব্যর্থ হলে ফেরত দেয়, কিন্তু সেই দৃষ্টান্তটা এসআই আমাকে দিয়ে গেছে। আপনি তাকে ঘুষ দিয়েছিলেন? জি, আমার চালানটা বন্ধ করার জন্য, যে যদি এখান থেকে মীমাংসা করা যায় তাহলে দেখেন কোনো সিস্টেম করা যায় কিনা যেন আমার চালান না হয় আদালতে। তো এটার জন্য আমি তাকে টাকা দিয়েছিলাম এবং সে কাজটা করতে পারেনি, সেজন্য সে টাকাটা রিটার্ন, যার কারণে সে টাকাটা ব্যাক দিয়েছিল। প্রিয় শ্রোতা, আমরা এখানে নামটাকে একটু মিউট করে দিয়েছি, নামটা ব্যবহার করা সম্ভব হচ্ছে না, কিন্তু প্রেক্ষাপটটাকে আমরা বোঝালাম, কারণ কোনো পুলিশ সদস্যকে আমরা এখানে হেয় করতে চাই না। তারপর তো শুরু হয়ে যায়। আমি ঘুরে ঘুরে বেড়াতাম, হাত খরচের টাকা মায়ের কাছ থেকে নিতাম, হয়তো 5 টাকা লাগলে 10 টাকা নিতাম। এভাবে প্রায় 1 বছর চলে যাওয়ার পরে আমি একটা দোকান নিয়ে বসি। একটা দোকান দেয় আমার এলাকাতে, ছিট কাপড় প্লাস টেলার্স সহ। আমার দোকানটার নাম ছিল আর টেলার্স। তো আমার বাবা আমাকে অল্প কিছু পুঁজি দেয় এখানে ব্যবসা করার জন্য, যে আপাতত শুরু করো, পরে তুমি আমি আরো টাকা দেব, তুমি আস্তে আস্তে ব্যবসাটা বড় করো। তো এভাবে আমি কিছুদিন ব্যবসা করতে থাকি। ব্যবসাটা আমি খুব ভালোভাবে করতে পারছিলাম না, কারণ আমার বাবা তখন আমাকে বেশি পুঁজি দেয় নাই, যার কারণে মোটামুটি ভাবে চলতে থাকে আমার ব্যবসাটা। তো যেহেতু আমি বড় ভাইয়ের আগেই বিয়ে করে ফেলছিলাম, তো বাড়ি থেকে সিদ্ধান্ত নেয় যে আমার বড় ভাইয়ের বিয়ের জন্য। কিন্তু এই সময়টার ভিতরে পিছনের যে নেশাটা ছিল বরাবরই সেটা কাজ করতো। আমি আবার সেই খারাপ পথে যেতে শুরু করলাম। বন্ধু বান্ধবের পাল্লাই হোক আর নিজের ইচ্ছাই হোক, আমি বরাবরই সেই পথটা আবার বেছে নিলাম। বন্ধু বান্ধবের পাল্লাই মানে আপনি কি বোঝাচ্ছেন? বন্ধু বান্ধবের পাল্লা? আমি বন্ধু বান্ধবের সাথে মিশতাম, অনেকে ছিল যারা খারাপ জায়গায় যাওয়া আসা করত, তো তাদের সাথে আমিও মাঝে মাঝে যেতাম। পিছনের যে নেশাটা বরাবরই আমার ছিল মেয়েদের প্রতি, আবার সেই একই পথে চলে যেতে লাগলাম। তো এভাবে প্রায় 1 বছর পার হয়ে যায়। 2005 সাল আমার বড় ভাইয়ের বিয়ের জন্য পরিবার থেকে সিদ্ধান্ত নেয়। হঠাৎ করে একদিন দুপুরবেলা আমার বাবা আমাকে ডাক দিয়ে বলতেছে যে আমি একটা ঠিকানা দেব, তুমি এই ঠিকানা বরাবর একটা মেয়ে আছে, মেয়েটা একটু দেখে আসবে তোমার বড় ভাইয়ের জন্য। তো আমি আমার আর এক ফ্রেন্ডকে সাথে করে নিয়ে মেয়েটা দেখার উদ্দেশ্যে সেখানে যাই। যে বাড়ির ঠিকানাটা আমাকে দিয়েছিল সে বাড়িটায় আমার পূর্ব পরিচিত, মানে এই বাড়ির একটা ছেলে যে ছিল আমার ক্লাস ফ্রেন্ড, আর মেয়েটি ছিল ওর আপন খালাতো বোন। ওকে। তো মেয়েটি ওর খালার বাড়িতে বেড়াতে এসেছিল, তো এখান থেকে একজন মারফত সংবাদ পেয়ে আমার বাবা আমাকে দেখতে পাঠায় প্রথম। তো যেহেতু আমার ক্লাস ফ্রেন্ড আর আমি ওদের বাড়িতে অনেক আগে থেকেই আসা যাওয়া করতাম, তো আমি যে দেখে মেয়েটাকে দেখে আমার ভালো লাগে, তো আমি দেখে এসে বাবাকে জানালাম যে না, মেয়েটা দেখতে সুন্দর, ভালো আছে আর পরিবেশও ভালো আছে। তো আমার বাড়ি থেকে বলে যে ঠিক আছে, তাহলে গার্জিয়ান যারা আছে তারা যাবে। মানে আপনার বড় ভাইকে বিয়ে দেওয়ার যে অ্যারেঞ্জমেন্ট, মানে আপনাকে এক ধরনের ঘটক হিসেবেই সেখানে পাঠালো আর কি, আমাকে দেখার জন্য পাঠানো হয়েছে। তো আমি এসে বাবা মাকে বলার পরে কয়েকদিন পরে আমার বোন, আমার মা, আরো কয়েকজন মিলে সবাই মিলে ওই মেয়েটার খালার বাড়িতে যায় ওকে দেখতে। তো দেখে সবার ভালো লাগে। এক পর্যায়ে পাকা দেখা দেখি শেষ হয়ে যায় এবং বিয়ের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়। এমনকি আমার ভাইয়ের হাত থেকে আঙ্গুলের মাপ নিয়ে তার জন্য স্বর্ণের আংটিও তৈরি করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এত এগিয়ে যাওয়ার পরেও বিয়েটা হয়নি। কেন বিয়েটা হয়নি সেটা বুঝতে পারি নাই, কিন্তু আমার বাবাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে কেন বিয়েটা হয়নি, তো সে শুধু আমাকে একটা উত্তর দিয়েছিল যে ওই পরিবারের সাথে যে সম্পর্ক তোমার বন্ধুর পরিবারের সাথে আমাদের ছিল বা তোমার ছিল, তাদের সাথে এই সম্পর্কটা আর কেউ কখনো রাখবা না বা তাদের বাড়িতেও কেউ যাবা না। এতটুকু বুঝেছি যে ওই পরিবারের প্রতি অনেক রাগ
আমার বাবার। কিন্তু কেন বিয়েটা হয়নি এটা আমি আজও বুঝতে পারিনি, যে কেন বিয়েটা ভেঙে গিয়েছিল। কিন্তু বিয়েটা যে হয়নি, যে মেয়েটাকে দেখা হয়েছিল ওই মেয়ের বাবা মা ভাই বোনেরা কেউ জানতো না যে বিয়েটা ভেঙে গেছে। তারা জানতো যে আমাদের মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে হবে। তো বিয়েটা ভেঙে যাওয়ার সপ্তাহখানেক পরে অন্য জায়গায় মেয়ে দেখে আমার ভাইয়ের বিয়ের জন্য দিন ঠিক করা হয় এবং সেখানেই বিয়েটা হয়। তো বিয়েটা হওয়ার পরেও প্রথম যে মেয়েটা দেখা হয়েছিল মেয়েটার নাম পুতুল। তো পুতুলের সাথে যে বিয়ে ভেঙে গেছে এটা তারা কেউ জানতো না। তো আমার ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন পরে মেয়েটি কিভাবে সংবাদ পায়, তো আমাকে মেয়েটি সংবাদ দেয় তার খালার বাড়িতে যাওয়ার জন্য, যে আপনি একটু আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তো আমি সন্ধ্যাবেলা গিয়েছি তার খালার বাড়িতে। যাওয়ার পরে ঘরে বসে তার সাথে কথা বলতেছি। তো মেয়েটি শুধু আমাকে বারবার একটা প্রশ্নই করছে যে আমি গ্রামের একটা মেয়ে, আপনারা কি জানেন, আপনারা কি এতটুকু বুঝেন যে গ্রামের একটা মেয়ের বিয়ের সব পাকাপাকি হয়ে যাওয়ার পরে ভেঙে গেলে তার কতটুকু সম্মান নষ্ট হয়? তো আপনারা পরিবার থেকে কেন আমার এই ক্ষতিটা করলেন? তো এর জবাবটা আমাকে দিয়ে যাবেন আজকে। তো আমি তার প্রশ্নের জবাব দিতে পারি নাই, তবে তাকে এতটুকু বলেছিলাম যে আমার পরিবার যদি কোনো ভুল করে থাকে, তো আমার পরিবারের জন্য তো আমি সারা জীবনে কিছু করতে পারিনি, তো যদি আমার জীবনের বিনিময়ে হইলেও আমার পরিবারের সেই ভুলের মাসুল আমি দিতে পারি, তো আমি মনে করবো যে না, আমার পরিবারের জন্য আমি জীবনে এতটুকু করেছি। তো তুমি আমাকে বলো যে আমার পরিবারের সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করতে পারি। তো আমাকে সে তখন বলেছিল যে আমি ওই সংসারের বউ হয়ে যাব, তো যাওয়ার জন্য যা করা লাগবে সেটা আপনি করবেন। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে যদি এই পরিবারের বউ হয়ে সে আসতে চাই তাহলে তো আমাকে আবার বিয়ে করতে হবে, যেহেতু পরিবারের আমরা 2টা ছেলে। তো আমি বলেছিলাম যে আমার পরিবার তো এটা মেনে নেবে না। তো বলেছিল আপনি কথা বলেন। তো আমি পুতুলকে বলেছিলাম যে তুমি কি আমার জীবন সম্পর্কে কিছু জানো? আমি কিন্তু অনেক খারাপ একটা ছেলে, আমি আগে বিয়ে করেছিলাম। তো আমার জীবনের সমস্ত ঘটনা আমি পুতুলকে খুলে বলি। বলার পরেও সে বলেছিল যে আমি ওই সংসারের বউ হয়ে যাবই যাব, যে কোনো কিছুর বিনিময়ে। তো আমি তখন বুঝেছিলাম যে হয়তো বা আমার পরিবারের প্রতি একটা রাগ, একটা প্রতিহিংসা, একটা প্রতিশোধ তার ভিতরে কাজ করতেছে, যে তার সম্মান নষ্ট করার কারণে। তো হয়তোবা এই প্রতিশোধের নেশায় সে এই সংসারের বউ হয়ে যাবে, হয়তো আমার পরিবারটা ভেঙে তছনছ করে দেবে সে। তো ঠিক আছে, যদি আমার পরিবারের কোনো ভুলের প্রায়শ্চিত্ত আমার উপর দিয়ে যায় তো তাতেও আমার এতটুকু দুঃখ নেই, ঠিক আছে, সুযোগটা আমি তাকে করে দেব। তো আমি পুতুলকে বলেছিলাম তুমি তোমার গার্জিয়ানের সাথে কথা বলো। তো আমার পরিবার থেকে এটা বুঝতে পারে এবং আমাকে অনেকভাবে বাধা দেওয়া হয়। তো আমি পরিবারকে মিথ্যা কথা বলেছিলাম যে না, আমি কিছু জানি না, কিছু করব না, তোমরা সবাই নিশ্চিন্ত থাকো। কিন্তু পুতুলের সাথে ঠিকই আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়, যে আমি সিদ্ধান্ত নেই মন থেকে যে আমি পুতুলকে বিয়ে করব। তো পুতুলের পরিবারের সাথে পুতুল কথা বলার পরে তার গার্জিয়ান পক্ষ রাজি হয় এবং আমি 2005 সালের 19শে মার্চ বেলা 2টার দিকে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে অ্যাফিডেভিটের মাধ্যমে পুতুলকে বিয়ে করি। ওই পরিবার জানতো যে, প্রথমত মেয়েটা জানতো যে আপনার চারিত্রিক এই দুর্বলতাগুলো, 1। 2 নাম্বার হচ্ছে ওই পরিবার জানতো যে কোনোভাবেই আপনি বিয়ে করলেও ওই পরিবারে সে যেতে পারবে না, কারণ পরিবার থেকে সেটা মেনে নেওয়া হবে না। তারপরেও সে আপনাকে বিয়ে করলো এবং সেই বিয়ে করাটা পুতুলের ফ্যামিলি সাপোর্টই হলো, তাই তো? জি। পুতুলের ফ্যামিলিটাকে কেন সাপোর্ট করলো? পুতুলের ফ্যামিলি আমার কাছে প্রশ্ন করেছিল যে যদি কখনো মেনে না নেয় তোমার পরিবার, তো বললাম হয়তো বা কখনো মেনে নেবে না, যেহেতু বড় ভাইয়ের জন্য দেখা হয়েছিল আপনাদের মেয়েকে। তো যদি আপনারা মনে করেন যে আমাকে আপনাদের মেয়ে দিবেন, তো সেক্ষেত্রে আপনাদের অনেক কিছু করতে হবে, হয়তো আমার পরিবার আমাকে কখনো মেনে নেবে না। আপনার কি কখনো মনে হয়নি যে আপনি যে পরিবার, আপনার নিজের পরিবারের, বললেন যে আপনি পরিবারের জন্য যদি কিছু করতে পারেন সেই প্রায়শ্চিত্ত আপনি জীবনের বিনিময়ে হলেও করবেন, আপনার কি তখন মনে হয়নি যে আপনি পরিবারের জন্য আর একটা বড় ভুল করলেন? আমার ভেতরে তখন একটা জিনিসই কাজ করতো যে আমার পরিবার মেয়েটার হয়তো বড় একটা ক্ষতি করে ফেলেছে, যেহেতু গ্রাম এলাকার মেয়ে তো হয়তো বা অনেক সম্মানের ক্ষতি করছে তার। তো এই মুহূর্তে যদি বিয়েটা না হয় তাহলে হয়তো বা সে যদি কোনো দুর্ঘটনার ভিতরে সে জড়ায় তাহলে তো আমার পরিবার তার জন্য দায়ী। তো আমি তোমার পরিবারকে বেশি কষ্ট দিয়েছি, তো যদি আমার জীবনটাও প্রতিশোধের নেশায় শেষ করে দিয়ে যায় তো আমি ভাববো যে আমার পরিবারের জন্য আমি কিছু করেছি, আমার পরিবারের পাপের প্রায়শ্চিত্ত আমি করেছি, এটাই আমার ভিতরে কাজ করতো সবসময়। অদ্ভুত রকমের মিল পেলাম আমরা প্রথম স্ত্রীর ব্যাপারে। আপনি জানেন এখন আপনি এফিডেভিটের কথা বলে ফেলেছেন, মানে আপনি দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। প্রথম স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু আপনি একই কাজ করেছিলেন। প্রথম স্ত্রীর ক্ষেত্রেও আপনি মেয়েটার ইজ্জত বাঁচাতে গিয়ে, মেয়েটার সম্মান বাঁচাতে গিয়ে আপনি বিয়েটা করলেন, যার সাথে আপনার চাচা ভাতিদার সম্পর্ক ছিল, যদিও ব্লাড কানেক্টেড না। 1। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু আপনি একই কাজ করলেন, মেয়েটাকে আপনি সেভ করতে গেলেন, মেয়েটার সম্মানকে সেভ করতে গেলেন, এবং একই রকমের ভুল আমরা বলতে পারি। জি, একই রকমের ভুল।
প্রিয় শ্রোতা, আমরা আরেকবার একটু এসএমএস বলে যেতে চাই। যে মানুষটা প্রথম ভুলটা করলো একই অ্যাঙ্গেল থেকে, সেই মানুষটা একই ভুল দ্বিতীয়বার করলো, এবং সেটার জন্য তার উদ্দেশ্য হচ্ছে সে পরিবারের প্রতি প্রায়শ্চিত্ত করছে কিংবা ওই মেয়েটাকে একটা বিপদ থেকে বাঁচাচ্ছে। আদৌ কি সেটা যুক্তিসঙ্গত ছিল? আপনি কি মনে করেন? আমরা একটা এসএমএস বলে যেতে চাই, এবং আপনি যতটুকু বিশ্বাস করেছেন এই ঘটনাটিকে সেটাও আপনি প্রকাশ করতে পারেন। যদি আপনি মনে করেন সে যুক্তিসঙ্গত কাজ করেছে এবং এই ঘটনাটুকুকে বিশ্বাস করা যায়, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না, ঘটনাটুকুকে বিশ্বাস করা যায় না এবং সে যুক্তিসঙ্গত কাজ করেনি, তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা একটু পরেই কম্পিউটারের মাধ্যমে জেনে নেব আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু সহযোগিতায় যে এসএমএস পোলের রেজাল্ট আসলে কি। হ্যাঁ, তারপর তো আমি বরাবরই চাইতাম যে আমার পরিবারের জন্য আমি কিছু করতে পারি নাই, তো যদি কিছু করতে পারি। তো আমার ভিতরে তখন সবসময় একটা নেশাই কাজ করতো। আমি ভিতর দিয়ে আরেকটু বলি, আমার বাবার 2বার অপারেশন করছে, তো সেখানে রক্তের প্রয়োজন হয়েছে, কিন্তু আমি বাইরে থেকে রক্ত কিনতে দেই নাই, আমার নিজের শরীর থেকে আমি দিয়েছি। আমি সন্তান হিসেবে বাবাকে রক্ত দিয়েছি, কিন্তু মনের ভিতরে একটা জিনিসই কাজ করতো যে আমার নিজের দেহের সব রক্তগুলো বের করে যদি আমার বাবাকে দিতে হয় তাও আমি দিয়ে যাব, কারণ আমি তো তাদের জন্য কিছুই করতে পারিনি। তো আমি মনে করব যে এটাই আমার কিছু পাওয়া। তো যার কারণে আমি সবসময় চাইতাম যে আমার পরিবারকে কেউ বড় কথা বলুক, কেউ খারাপ কথা বলুক, তো আমার জন্যই যে বলতেছে এটা আমার মাথায় কখনো কাজ করতো না, যে আসলে ভুলগুলো আমি করতেছি, আমার জন্যই আমার পরিবারকে মানুষ খারাপ বলে, এটা আমার ভিতরে কাজ করতো না। কিন্তু আমি ভুল করেছি, আবার আমার পরিবারকে সেভ করার চেষ্টা করেছি, এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তো আমি পুতুলকে বিয়ে করি, তো ওদিন কোর্ট থেকে ওকে বাসায় পৌঁছাই দেই, দিয়ে আমি আমার কর্মস্থলে ফিরে আসি। তো আমি যখন চলে আসি তখন পুতুল আমাকে বলেছিল যে তুমি রাত্রে আসবে আমার এখানে। তো আমি রাত্রে গেলে তো আমাকে বাসায় জবাবদিহি করতে হবে যে আমি রাত্রে কোথায় ছিলাম। তো আমার এক চাচা ছিল অল্প বয়স্ক, তো আমি চাচাকে বলেছিলাম যে চাচা এই ঘটনা, এখন আমাকে রাত্রে একটু যাওয়ার ব্যবস্থা করে দাও। তো পরে বলেছিল আচ্ছা ঠিক আছে তুমি যেও, তোমার বাড়িতে যেটা বলতে হয় যেভাবে ম্যানেজ করা লাগে আমি করব। তো চাচা বলার পরে আমি একটু অভয় পাই এবং আমি ওদিন রাতে পুতুলদের বাড়িতে যাই। ওকে, যেহেতু দুপুরে আমি তাকে নিয়ম অনুযায়ী বিয়ে করছি, তো তার কাছে যাই। তো এভাবে পরপর 3 দিন আমি রাতে তার কাছে যেয়ে থাকতাম আর সকালবেলা আমার কাজের জায়গাতে ফিরে আসতাম। তো এভাবে 3 দিন যাওয়ার পরে ব্যাপারটি আমার মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে। আমার বাবা আমাকে ঘরের ভিতর ডাক দিয়ে আমাকে বলেছিল যে তুমি এই মেয়েটাকে বিয়ে করো না, পরিবারটা ভেঙে দিও না, তোমার বড় ভাইয়ের জন্য দেখা হয়েছিল, তুমি যেখানেই বিয়ে করতে চাও আমি অনেক সুন্দর মেয়ে দেখে তোমার বিয়ে দেবো, আবার তোমার ব্যবসা করার জন্য আমি 5 লক্ষ টাকা দেব, নতুন একটা মোটরসাইকেল এনে দেবো, তারপরে ওই মেয়েটাকে তুমি বিয়ে করো না। ততদিনে আপনি বিয়ে করে ফেলেছেন? তখন অলরেডি আমি 3 দিন আগে তাকে বিয়ে করে ফেলেছি। তো মেয়েটি আমাকে, পুতুলকে যখন আমি বিয়ে করি তখন আমাকে বলেছিল যে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তো আমার এই জীবনটা আমি আর কারোর জন্য পৃথিবীতে রাখতাম না। তো যেহেতু একটা মেয়ে আমাকে বাঁচাতে যে জীবন দিয়ে গেছে, তখন আমার ভিতরে একটা ভয় কাজ করতো যে আবারও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমারই বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। যার কারণে আমি আমার বাবা মা ভাই বোনের সব কথা বাদ দিয়ে আমি সেই পুতুলকেই বউ হিসেবে মেনে নিই। তো আমার পরিবার সবকিছু খোলামেলা হয়ে ভাবে জানার পরে তারা আর মেনে নিতে পারে না। আমার বাবা আমাকে বাড়িতে যেতে দিত না। তো আমি সারাদিন আমার দোকানে কাজ করতাম আর রাত্র 10টা-11টা বাজে পুতুলের কাছে যাইতাম। তো এভাবে আমি আমার দোকান থেকে পুতুলের বাপের বাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা আমি এভাবে আপ ডাউন করে ব্যবসাটা চালাইতাম। তো 11 মাস পরে পারিবারিকভাবে পুতুলকে সর্বপ্রথম বউ হিসেবে মেনে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় আমার বিয়ের ঠিক 11 মাস পরে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই অবস্থায় একটি এসএমএস পোলের রেজাল্ট যেটা আমরা একটু আগে দিয়েছিলাম সেটা জেনে নিতে চাই। দেখা যাক এসএমএস পোলের রেজাল্ট কি বলছে। কম্পিউটারের কাছে যাচ্ছি আমরা এসএমএস পোলের রেজাল্টের জন্য। Yes, 40%. No, 55%. No comments, 5%. এসএমএস পোলের রেজাল্ট চলে এসছে এবং আপনার এই কৃতকর্মকে সমর্থন করেনি হচ্ছে 55% মানুষ, অর্থাৎ নো বলেছে 55%। মানে প্রথম যে ভুলটা আপনি করলেন
সেই ভুল আপনি দ্বিতীয়বার করলেন, এটা আপনাকে সবাই বলছে, অর্থাৎ নো, নো বলছে 55%, ইয়েস বলছে 40%, তার মানে আপনাকে সমর্থন করেছে এবং আপনাকে বিশ্বাস করছে হচ্ছে 40%, আর নো কমেন্টস করেছে হচ্ছে 5%। এই প্রথম আমরা জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে একটি ডিফারেন্ট রেজাল্ট আমরা দেখলাম, যে লোকজন খুব সহজভাবে ব্যাপারটিকে, সেকেন্ড ম্যারেজটাকে সহজভাবে নিতে পারেনি এবং প্রশ্নবিদ্ধ করেছে তার অপ্রিয় সত্যগুলোকে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে একটু অ্যাটেনশন করার জন্য বলছি, সেটা হচ্ছে আমরা বারবারই বলে থাকি যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। তাদের যে কৃতকর্ম, তাদের যে অপ্রিয় সত্য, সেই সত্যগুলোর মুখোমুখি হয়ে আমরা যদি নিজেকে নিজে প্রশ্ন করতে পারি যে এরকম ভুল আমরা করব কিনা, তাহলেই কিন্তু আমাদের যাহা বলিব সত্য বলিবর সার্থকতা। আমরা আবারও ফিরে যেতে চাই জিল্লুরের কাছে। আপনি 11 মাস পরে আপনার স্ত্রীকে নিয়ে আপনার পরিবারে ফিরে আসলেন, তারপর পারিবারিক ভাবে 11 মাস পরে পুতুলকে বউ হিসেবে মেনে নেয় এবং আমার বাড়িতে নিয়ে আসে। তো 11 মাস যে স্বামী হিসেবে তার কাছ থেকে যেটা আমি পেয়েছি, আমার বাড়িতে আসার পর থেকে সেটা আস্তে আস্তে কমতে থাকে। তার ব্যবহারটা আগের মতো থাকে না, তার চলাফেরা, তার কথাবার্তা দিন দিন পরিবর্তন হতে থাকে। তো আমি তখন আস্তে আস্তে বুঝতে পারি যে হয়তোবা সে এতদিন আমার সাথে যে ভালো ব্যবহার করেছে শুধুমাত্র আমার পরিবারে আসার জন্য। তো এখন যেহেতু আমার পরিবারে এসেছে, সে তার জায়গা যখন পেয়ে গেছে, এখন তো হয়তোবা সে তার ভিতরে যে জেদ এবং যে প্রতিশোধটা হয়তো কাজ করত, সেটা এখন সে শুরু করতেছে। তো তাকে আমি বুঝাইতাম যে আমার বাবা মার মন যদি তুমি জয় করতে পারো, তাহলে সংসারে থেকে তুমি অনেক শান্তি পাবে, তুমি যা চাইবে তাই পাবে। তো সে কি শুরু করলো, আমাকে আমার বাবা মা ভাই বোনদের মন থেকে বের করে দেওয়ার চেষ্টা চালাতে থাকে। বিভিন্নভাবে সে আমার থেকে বাবা মার প্রতি একটা সন্দেহের সৃষ্টি করে, বরাবরই আমাকে সন্দেহ করতে থাকে এবং বিভিন্নভাবে সে আমাকে খারাপ বানানোর চেষ্টা করে। বাবা মার মন সে জয় করেছে, তবে আমি যেখানে ছিলাম সেখান থেকে আমাকে বের করে দিয়ে আমার সেই জায়গাটা তাকে দখল করে নিতে হয়েছে এবং সে সেটাই করছে। আমরা ঠিক বুঝতে পারিনি, একটু এক্সপ্লেইন করবেন ব্যাপারটা? আমি তাকে বরাবরই বলতাম যে আমার বাবা মা তো তোমাকে মেনে নিতে রাজি হয়নি, তো 11 মাস পরে মেনে নিয়েছে, হয়তোবা আত্মীয় স্বজনের চাপে হোক বা সামাজিক কারণে হোক। তো আমার বাবা মার মন যদি তুমি জয় করতে পারো, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে যেভাবে জয় করা লাগে সেভাবে তুমি যদি করতে পারো, তাহলে আমার বাবা মার কাছ থেকে যা চাইবে তুমি তাই পাবে, তোমাকে সেইভাবেই দেখবে। কিন্তু তার ভিতরে একটা প্রতিশোধের নেশা বরাবরই কাজ করতো। এই যে আমার পরিবারের থেকে যে একটা কলঙ্ক তাকে দেওয়া হয়েছিল, তার বিয়েটা ভেঙে দেওয়া হয়েছিল, যার কারণে কম বেশি হেনস্থ হতে হয়েছে তাকে এলাকাতে। কি কলঙ্ক দেওয়া হয়েছিল তাকে? কলঙ্কটা বলতে যে বিয়ের দিনক্ষণ ঠিক করে বিয়েটা ভেঙে দিয়েছিল, তো এলাকার লোকজন সবাই সমালোচনা করত যে মেয়েটি ভালো না। ওকে, মানে এক ধরনের কলঙ্ক আপনার সামাজিক ভাবে সে পেয়েছিল, সেটাই? জি জি। হ্যাঁ, তারপর? তো 11 মাস পরে যখন আমার সংসারে আসে, তখন সেই নেশাটা তার ভিতরে কাজ করত। কিন্তু এই যে 11 মাস আমি তার বাপের বাড়িতে যাওয়া আসা করতাম, তখন সে এগুলা করতো না, কারণ তার ভিতরে ভয় ছিল যে যদি আমি কোনো খারাপ ব্যবহার আমার স্বামীর সাথে করি, তো আমাকে রেখে তো আরেক জায়গায় চলে যেতে পারে। আমার সংসারে আসার পর থেকে সে চিন্তা করতো যে আমি তো এখন আমার জায়গা পেয়ে গেছি, তো এখন স্বামী তো আর কোথাও যেতে পারবে না। আমার সেই জায়গাটা সে দখল করেছে, আমাকে আমার বাবা মা ভাই বোনদের কাছে আস্তে আস্তে খারাপ বানাতে শুরু করে সে, এবং আমাকে সন্দেহ করতে থাকে। আস্তে আস্তে আমার সংসারে অশান্তির সৃষ্টি হতে থাকে। তো যখন তার কাছ থেকে স্বামী হিসেবে অধিকার থেকে আমি বঞ্চিত হতে থাকি, তখন আমি আবার আমার পিছনের সেই ফেলে আসা অন্ধকার পথে আবার চলে যেতে থাকি। আমি সেই পরকীয়া সম্পর্কে আবার জড়াই। পরকীয়া সম্পর্ক? জি জি। এই যে অ্যাডাল্টারি সম্পর্কে আপনি জড়ালেন, এটা কার সাথে ছিল? এটা ছিল চুয়াডাঙ্গা জেলার একটা হিন্দু মেয়ে, তার নাম অপর্ণা। তো মোবাইলের রং নাম্বারে তার সাথে আমার পরিচয় হয় এবং আমি তাকে সবকিছু গোপন করেছিলাম যে আমি অবিবাহিত, যার কারণে সে আমাকে দেখে নাই, কিন্তু না দেখেই তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয় এবং প্রায় 1 বছর এই প্রেমের সম্পর্কটা। আমি 24 ঘন্টার ভিতরে প্রায় 22 ঘন্টা তার সাথে কথা বলতাম ফোনে। তো এইভাবে ফোনে কথা বলতে যে আমার যে আর্থিক যে খরচটা হতো, যার কারণে এক পর্যায়ে আমি আমার ব্যবসাটাই নষ্ট করে ফেলেছি। কারণ ব্যবসা থেকে যে টাকাটা আসতো সেটা লাভের চেয়ে আমার ক্ষতিটাই বেশি হইতো, কারণ আমি 5 টাকা আয় করলে তো 10 টাকা ব্যয় করে ফেলতাম। কিসের ব্যবসা ছিল আপনার? যে আগে বলেছি আমি টেলার্স এবং ছিট কাপড়। ওটাই আপনি কন্টিনিউ করছেন? জি, ওটাই আমি কন্টিনিউ করতাম। তো আমার ব্যবসাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, তখন আমার পরিবারের কাছে আমি আরো বেশি খারাপ হয়ে যেতে থাকি। কিন্তু যদি আমি পুতুলের কাছ থেকে এই খারাপ ব্যবহারগুলো না পেতাম, তাহলে হয়তো ওই পথটা আবার বেছে নিতাম না।
কিন্তু বরাবরই আমি পুতুলকে বুঝাই, যখন বুঝতে চাই না তখন বাধ্য হয়ে আমি আবার সেই পথটাতে ফিরে যাই। কারণ আমি আগে বলেছি যে আমার যেন কিসের একটা অভাব তাড়িয়ে নিয়ে বেড়াই সারা জীবন। তো সেই অভাবটা পূরণ করার জন্য আমি আমার জীবনে যত ভুল করেছি শুধুমাত্র একটা জিনিসই পাওয়ার আশায়, সেটা হচ্ছে স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসার এই অভাবটা পূরণ করার জন্য। আমি যা চেয়েছি আমি তা পাইনি, আর যা পেয়েছি তাতে সন্তুষ্ট হতে পারিনি। এজন্য আমার জীবনে প্রত্যেকবার এই একটা ভুলই আমি করেছি, এই অভাবটা পূরণ করার জন্য। তো আমার সংসারের কাছে তখন আমি আরো বেশি খারাপ হয়ে যেতে থাকি, আমার ব্যবসাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে এবং আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ি। তো আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার পরে আমার ব্যবসাটা একবারেই নষ্ট হয়ে যায়। একাধারে 7 মাস আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ ছিল। আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। ঢাকা ল্যাবেট ক্লিনিকে আসি ডাক্তার অধ্যাপক মানসুর হাবিবের সাথে যোগাযোগ করার জন্য আমার চিকিৎসার উদ্দেশ্যে। তো উনি আমাকে বলে যে আমার ব্রেন থেকে হার্টের আমার বাম পাশে যে আর্টারিও ভেন আছে, আমার আর্টারিও ভেনটা স্বাভাবিক যে অবস্থায় থাকার কথা সেটা থেকে হালকা একটু চিকন হয়ে গেছে, যার কারণে আমার চোখ দুটা লাল হয়, মাথা ব্যথা করে এবং বমি হয়। আমি যখনই খাই, খাওয়ার সাথে সাথে আমার বমি হয়। এখনো এই অবস্থায় আছি, প্রায় 7 বছর ধরে আমি অসুস্থতার ভিতরে। আমি এখনো নিয়মিত ঔষধ খাই। তো আমার ব্যবসা প্রতিষ্ঠানটা এভাবে বন্ধ হয়ে যায়। পরে আমার পরিবারের কাছ থেকে আমি আরো বেশি কষ্ট পেতে থাকি। আর যখনই পরিবারের কাছে বেশি কষ্ট পেতে থাকি, যার কারণে আমার মানসিক অবস্থাটা ঠিক রাখার জন্য আমি এই অবৈধ সম্পর্কের সাথে জড়াই। এক ধরনের মেন্টাল রেস্ট আপনি যেটা বোঝাচ্ছেন, যে আপনি কোথাও তো শান্তি পান না, সুতরাং এই একটা জায়গায় যদি গিয়ে শান্তি পাওয়া যায়। আমি মোবাইল ফোনে বন্ধু বান্ধবীদের কাছ থেকে মোবাইল নাম্বারগুলো কালেক্ট করতাম এবং বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে তাদেরকে কনভার্ট করতাম, তাদের সাথে একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি করতাম শুধুমাত্র আমার মনটাকে ভালো রাখার জন্য। কিন্তু সেটা আমার জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায় আমার পরিবারের কাছে। তো অনেকের খুব কাছাকাছি গিয়েছি, আবার অনেককে এখনো পর্যন্ত দেখি নাই। বাই ফোন। হ্যাঁ, অপর্ণার কথা বলছিলেন আপনি। তো অপর্ণার কথা বলছিলাম, আমি অপর্ণার খুব কাছাকাছি গিয়েছি। আমি আমার এলাকা থেকে প্রায় 250 কিলোমিটার পথের ব্যবধান। তো আমি সেখানে গিয়েছি, তার সাথে দেখা করেছি এবং তাকে নিয়ে আমি একটা আবাসিক হোটেলে ছিলাম। আমি ফিরে আসার পরে অপর্ণার সাথে আমার এই সম্পর্কটা ভেঙে গেছে। তো আমি অনেকবার তার কাছে ভুল স্বীকার করার জন্য, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথা বলতে চায় না। অপর্ণা জি। কেন ভুল স্বীকার করতে চাইলেন? আসলে ভুল স্বীকার করতে চেয়েছি এই কারণে যে আমি তাকে মিথ্যা বলেছিলাম। সে কিভাবে বুঝলো যে আমি অবিবাহিত? তো সে বুঝেছে আমার এক ছোট ভাইয়ের কারণে। আমার যে ছোট ভাইটা আমার পাশে থাকতো, আমার দোকানে অধিকাংশ সময় দিত, ছেলেটার নাম রনি। তো ও একদিন আমার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছিল যে ঠিক আছে আপনি প্রেম করেন, তো তাহলে তো সম্পর্কে আমার ভাবি লাগে, তো ফোন নাম্বারটা দেন, আমি কথা বলবো। তো ওকে নাম্বারটা দিয়েছিলাম, ওর মাধ্যমে অপর্ণা বুঝতে পারে, আমার সমস্ত অতীত সম্পর্কে জানতে পারে, যার কারণে সে রাগে আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। আমি চেষ্টা করেছি যে তাকে। এটা কি দেখা হওয়ার পরে না দেখা হওয়ার আগে? দেখা হওয়ার পরে। ওকে। অপর্ণা কি ম্যারিড ছিল? না, অপর্ণা আনম্যারিড ছিল। ওকে, তারপর? আর অপর্ণার পরিবার থেকেও বুঝতে পারে, যেহেতু আমি মুসলমান ঘরের একটা ছেলে আর সে হিন্দু ধর্মের মেয়ে, তো ওর পরিবার থেকে বুঝতে পারে যে একটা মুসলমান ছেলের সাথে অপর্ণার সম্পর্ক আছে। তোকে পরিবার থেকে প্রেসার দিতে থাকে। তো অনেকগুলো কারণে আমার সাথে যোগাযোগটা বন্ধ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি অপর্ণাকে সরি বলার জন্য, কিন্তু আমি ফোন করলে সে যখনই বুঝতে পারে যে কণ্ঠটা আমার, তখনই সে ফোনটা কেটে দেয় বা অন্য কারোর হাতে দিয়ে দেয়। আমার সাথে সে কথা বলতে চায় না। অপর্ণার বাইরেও আমার পরিবার থেকে যতবারই আমি আমার পরিবারের কাছে, আমার দ্বিতীয় ওয়াইফ পুতুলের কাছ থেকে যতবারই আমি আঘাত পেয়েছি, ততবারই একটা করে ভুলের ভিতরে জড়িয়েছি। আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে তুমি আমাকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিলে আমি কিন্তু আবারও সেই একই অন্যায় পথে চলে যাচ্ছি, কারণ আমার মানসিক অবস্থাটা ঠিক রাখার জন্য। তো আমি তাকে বারবার বোঝানোর পরেও সে আমাকে বুঝে নাই। কেন আপনাকে কষ্ট দিত? কেন আপনাকে কষ্ট দিত? টু বি অনেস্ট আপনি বলুন, কেন আপনাকে কষ্ট দিত? আমার প্রতি তার একটা সন্দেহ ছিল যে আমি বরাবরই আগের মতো ছিলাম। আমার অতীত জীবনটা যেহেতু আমি বলেছি, তো বরাবরই হয়তো আমি তেমনই রয়ে গেছি। আমি কখনো হয়তো বা ভালো হওয়ার চেষ্টা করিনি। কিন্তু আমি তাকে বারবার বলেছি যে না, আমি এখন ভালো আছি। আর আমার পরিবার থেকে, যেমন আমি রাত্র 10টার পরে বাজার থেকে বাসায় গেলে আমার বাবা আমাকে প্রশ্ন করত কোনো ভালো মানুষ কি এখন বাজারে থাকে? কিন্তু আমি তাদেরকে তখন হয়তো আমি বলে ফেলতাম যে তাহলে এখন যারা বাজারে আছে তারা কি কেউ ভালো মানুষ না?
তো তখন আমার বাবা বলতো, আমি যেটা বলেছি সেটা ঠিক, তোমার কাছ থেকে তো আমি শুনবো না। তো আমি চিন্তা করতাম যে এই সন্দেহগুলো আমি বাজারে থাকলে কোনো খারাপ সঙ্গে জড়াবো বা কোনো খারাপ জায়গাতে যাব বা জুয়া খেলবো, এমন কোনো ধরনের অন্যায় আমি কখনো করি নাই। আমি বরাবরই আমার বাবা মাকে বলতাম যে আমাকে তোমরা একটু আমার মতো চলতে দাও, তাহলে আমি ভালো থাকবো। কিন্তু তারা, আমি ছোটবেলা থেকে একটু জেদি ছিলাম, আমাকে যখন কেউ কোনো কাজ করতে নিষেধ করে তখন সেই কাজটা আমি বেশি করে করি। ওকে। তো যার কারণে বাবা মা ভাই বোনেরা যখন বলতো যে এই জায়গায় যেও না, ওইখানে ওই জায়গাটা ভালো না বা এই কাজটা করো না, তখন ওই জিনিসটার প্রতি আমার চাহিদাটা আরো বেশি বাড়তো যে ওইখানে যাব, ওই কাজটাই করব, এখানে খারাপ কি আছে আমি দেখবো। তো আমি এরকম জেদি হওয়ার কারণেই তো ভুলগুলো বারবার করেছি। তো পুতুলের ভিতরে তখন একটা সন্দেহ কাজ করতো যে আমাকে বাদ দিয়ে মনে হয় আমার স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক আছে বা অন্য কাউকে নিয়ে থাকে ঘুরে ফিরে। তো আমি তাকে বারবার বুঝাইতাম যে না, তুমি আমার সাথে ভালো ব্যবহার করলে আমি কখনো সেগুলো করব না। তারপরেও তার ভিতরে একটা সন্দেহ সবসময় কাজ করতো এবং যে সন্দেহটাকে সৃষ্টি করে আমার সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতো এবং সেই দ্বন্দ্বটা যে আমার পরিবারের সাথে যারা আছে, আমার বাবা মা ভাই বোন, তাদের সাথে বাঁধত। নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা। একটা ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে গেলাম ওর অপ্রিয় সত্য উদ্ঘাটনের ব্যাপারগুলো থেকে, সেটা হচ্ছে যে জিল্লুর তার জীবনের কোনো অতিথি পুতুলের কাছে গোপন করেনি, সবকিছু জেনে শুনে পুতুল তাকে বিয়ে করেছেন। এবং পুতুল বিয়ে করার সময় জিল্লুর তাকে কথা দিয়েছিল যে আমি আর এ ধরনের কোনো অপরাধ করব না। প্রথম কথা হচ্ছে, পুতুল এই জিনিসটি যদি বিশ্বাস করে নিয়ে তাকে বিয়ে করে থাকে তাহলে সেটা ছিল জীবনের চরম ভুল। কারণ একজন মানুষ যে মনে প্রাণে স্বীকার করছে আই এম অ্যাডিক্ট, আমি নেশাগ্রস্ত, এই একটা বিষয়ে পুতুল যদি সেভাবেই তাকে বিশ্বাস করে নিয়ে লাইফে নিয়ে আসতো যে যদি সে নেশাগ্রস্ত হয়েই থাকে তাহলে ধীরে ধীরে আমি তাকে ওই জায়গাটা থেকে সরিয়ে নিয়ে আসবো, তাহলে তাদের মধ্যে যে ডিলেমাটা, তাদের মধ্যে যে কনফিউশনটা, এই কনফিউশনটা তৈরি না হলেও পারত। হয়তোবা ও যে সত্যগুলো বলছে সেই সত্য উদ্ঘাটনের কোন একটি পর্যায়ে বিয়ে করার পরে কোন একটি ঘটনার প্রেক্ষাপটে পুতুল তাকে সন্দেহ করেছে যে না, সে আবার পূর্বের লাইফে ফিরে গেছে কিংবা পূর্বের লাইফের কোন একটি ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। পুতুল সেই সময়টাতে যে অ্যাটিটিউড তার ভাষ্য অনুযায়ী তার সাথে করেছে সেটা করা কি আদৌ উচিত হয়েছে? কারণ পুতুল তো জানতো যে এই মানুষটি এরকম একটি পাস্ট তার রয়েছে, এরকম একটি অতীত তার রয়েছে এবং সেটা থেকে রাতারাতি শিফট করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে পুতুলের সেই সময়টাতে কি অ্যাটিটিউড তার প্রতি করা উচিত ছিল? প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে। তারপর তো আমি বরাবরই পুতুলকে বুঝাইতাম যে তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, আমি যেভাবে চাই তুমি সেভাবে চলো, তাহলে দেখবা যে আমি, এমনকি তাকে বলতাম যে বাইরে একটা সুন্দর মেয়ে দেখলে যদি তার দিকে আমার নজর যায়, তো আমার তো বাড়িতে বউ আছে, তো আমি তাকে তেমন সুন্দর করে যদি আমার বাড়িতে রাখি, সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে আমি কেন বাইরেরটি দেখব? তো এভাবে বুঝাইতাম আমি তাকে। তো তারপরেও আমার প্রতি সেই সন্দেহটা তার সবসময় থেকেই যেত যে না, আমার স্বামী হয়তো বা ভালো হতে পারবে না। ওকে। তো এমন এক পর্যায়ে 3 বছর যাওয়ার পরে তো পুতুলের সাথে সবচেয়ে বড় যে দ্বন্দ্বটি আমার বাধে, আমি ঢাকা মেডিকেল কলেজে যখন আসি আমার অসুস্থতার কারণে, তখন ঢাকা মেডিকেল কলেজের একটা টিম আমাকে বলেছিল যে আপনি ম্যারিড কিনা। আমি বলেছিলাম যে আমি ম্যারিড। তো আমাকে বলেছিল যে আপনার কি কোনো সন্তান আছে? আমি বলেছিলাম না। তো তখন ডাক্তারের এই টিমটি আমাকে বলেছিল যে আপনি আপাতত এই মুহূর্তে সন্তান নেবেন না, যেহেতু আপনার শারীরিক অবস্থা ভালো না, তো তার প্রভাবটা যে আপনার সন্তানের উপর পড়তে পারে, তো আপনি কিছুটা সুস্থ হওয়ার পরে সেই চিন্তাটা করবেন। আপনার কি এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে বলে, ধরনের কোনো ডিজিজ ছিল? আমার মাথায় যে সমস্যাটা আমি আগে বলেছি, আর্টারিও ভেনটা, তো এই সমস্যাটা হওয়ার পরে আমার শারীরিক কিছু পরিবর্তন এসেছে। যেমন আমার রাগ বেড়ে গেছে। একটা কথা একবার থেকে 2 বার যদি কেউ আমাকে বলে তাহলে আমি ওকে আর সহ্য করতে পারি না বা আমি নিজে বলতেও পছন্দ করি না। আর বিশেষ করে মাথায় সমস্যাটা হওয়ার পরে যখন আমার সেক্সুয়াল সাইডটা একটু মানে ইয়া করে, আপনার কি বলবো, মানে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়, আমার ব্রেনে চাপ দেয়, তখন আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। যার কারণে ডাক্তাররা আমাকে বলতো যে আপনি আপাতত এই সমস্ত সাইড থেকে একটু সেভে চলবেন। মানেটা হচ্ছে যে আপনার ভিতরে যখন শারীরিক যে আমার ভিতরে যে উত্তেজনাটা যখন তৈরি হতো তখন আলটিমেটলি আপনার শারীরিক সমস্যা তৈরি হতো। জি জি। যার কারণে ডাক্তাররা আমাকে বরাবরই নিষেধ করতো যে আপনি একটু ছেবে থাকবেন। তো আমি ডাক্তারের কাছ থেকে ফিরে বাড়িতে যে আমার বাবা মা, আমার ভাই ভাবি, পুতুল সবাইকে ডাক দিয়ে আমি কোনো লজ্জা ছাড়াই আমি বাবা মা ভাই বোনের সামনে সবার সামনেই পুতুলকে বলেছিলাম যে তুমি তো এটার জন্য বেশি পাগল হয়ে গেছো, তো ডাক্তার আমাকে নিষেধ করেছে, তোমার বিশ্বাস না হলে আমি ফোন নাম্বার দিচ্ছি, তুমি ডাক্তারের সাথে কথা বলে দেখতে পারো। তো পুতুল আমার সে কথাটা বিশ্বাস করেনি এবং একটা সন্তান নিব এই মর্মে সে আমার সাথে অনেক
দ্বন্দ্বের সৃষ্টি করেছে, যে তখন তার ভিতরে সন্দেহটা আরো বেশি বাড়তো যে হয়তোবা অন্য কোনোখানে আমার স্বামীর সম্পর্ক আছে, যার কারণে সে আমাকে সন্তান দিতে চায় না। ওকে। তো এমনকি আমার বাবা মাও তাকে বুঝাইছে যে ডাক্তার বলেছে যখন, তো 3 বছর তো হয়ে গেছে, আর 1 বছর তুমি অপেক্ষা করো। তো সে সেটা মানতে রাজি হয় না এবং সংসারে একটা অশান্তির সৃষ্টি করে। তখন বাধ্য হয়ে আমার মা, আমি সন্তান হলে আমার মা আমাকে বলে যে বাবা, সংসারে অশান্তির সৃষ্টি না করে যেটাতে সমাধান হয় সেটা করো। কারণ পুতুলের ভিতরে সবসময় এই ধারণাটা কাজ করতো যে একটা সন্তান যদি আমি আমার গর্ভে নিতে পারি তাহলে মনে হয় ও ভালো হয়ে যাবে, হয়তোবা আমাকে ভালো করার জন্য সে এটা করতো। আর যখন আমি আমার শরীরের কথা চিন্তা করে এটা বাধা দিতাম, তখন সে চিন্তা করতো যে আমার স্বামীর হয়তো অন্য কোনোখানে সম্পর্ক আছে। এটা নিয়ে এই দ্বন্দ্বের সৃষ্টি হতো। তো এভাবে মাস 2 যাওয়ার পরে পুতুল প্রেগনেন্ট হয়। হওয়ার পরে আমি তাকে বলি যে ঠিক আছে, যেটা করেছো ভালোই করেছো, এখন নিজে সেফ থাকো। কারণ তার শরীরেও কিছু সমস্যা ছিল, আমি টেস্টে দেখেছি তার ব্লাডে এনটিডি নামক একটা ভাইরাস ছিল, যেটা সন্তান জন্ম দিতে যে মেয়েদের খুব সমস্যা হয়। তো তাকে অনেক কষ্টে 10 মাস আমি ডাক্তারি পর্যবেক্ষণে রেখে আমার সন্তানটি আমি দুনিয়ায় এনেছি। আমার ছেলের বয়স 3 বছর, নাম সামিউল ইসলাম প্রান্ত। তো আমার ছেলেটির যখন 6 মাস বয়স, তখন পুতুলের সাথে আমার বড় ধরনের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং আমি আজ 2.5 বছর সংসার থেকে বিচ্ছিন্ন। দ্বন্দ্বটা হচ্ছে এই, আমার ছেলেকে হসপিটালে নিয়ে সিজারের মাধ্যমে ডেলিভারি করানো। তো যেদিন সিজার করা হয়েছিল ওই দিনকে একই ক্লিনিকে আরেকটা মহিলার অপারেশন করা হয়েছিল, যে মহিলাকে আমার বাবা চিনত। তো পরদিন যখন আমার ছেলেকে দেখার জন্য আমার বাবা গেছে, তো যাওয়ার পরে এই মহিলার বড় মেয়েটার সাথে তার দেখা হয়েছে। তো আমার বাবা সেই মেয়েটাকে ডেকে নিয়ে এসে আমার রুমে নিয়ে এসে আমার সাথে পরিচয় করাই দিছে এবং বলতেছে যে আমি এক সময় গল্প করতাম এই মহিলার কথা, উনি খুব অসহায়, ওনার স্বামী নাই, কোনো বড় ছেলে নাই, যদি এই ক্লিনিকে থাকা অবস্থায় কোনো কিছুর দরকার হয় তাহলে তুমি দেবা বা টাকা দিয়ে সাহায্য করতে হলেও করবা। তো আমি বললাম যে ঠিক আছে। তো পরদিনকে মহিলার বড় মেয়েটা দেখি খুব জোরে চিল্লাই চিল্লাই কাঁদতেছে। তো আমি গেছি, যে আমি বলতেছি কি হয়েছে, তুমি এভাবে কান্নাকাটি করো কেন? তো মেয়েটি তখন আমাকে বলতেছে যে ভাইয়া, এক্ষুনি 1 ব্যাগ রক্তের প্রয়োজন আমার আম্মার জন্য। তো 1 ব্যাগ রক্ত এই মুহূর্তে কেনার সামর্থ্য আমার নাই। তো আমি বললাম যে রক্তের গ্রুপ কি? তো বলছে এ পজিটিভ। ওকে, প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, অর্থাৎ JBSB। আপনারা যদি আজকে জিল্লুরের মতো এই সত্যের আসনে বসে নিজের জীবনের ভুল কিংবা অপরাধগুলো স্বীকার করতে চান, তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আসার নিয়মটি হচ্ছে, আপনার সেলফোনের টেক্সটে আপনি লিখবেন JBSB, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, JBSB স্পেস কনফেস, CONFESS, কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। হ্যাঁ জিল্লুর, তারপর? তো আমি মেয়েটিকে বললাম যে তুমি একটা ব্লাড ব্যাগ কিনে নিয়ে আসো, আমার ব্লাড গ্রুপে পজিটিভ, আমি 1 ব্যাগ রক্ত দিয়ে দিচ্ছি। তো মেয়েটি একটা ব্লাড ব্যাগ নিয়ে আসে এবং আমি 1 ব্যাগ রক্ত দিই তার মাকে। তো রক্ত দেওয়ার কারণে আমার ওয়াইফ, আমার আম্মা আমার উপরে রাগারাগি করছে যে তুমি অসুস্থ, রক্ত দিতে গেলা কেন, যদি প্রয়োজন হতো 500 টাকা দিয়ে সহযোগিতা করতা। তো আমি বললাম যে না, রক্ত দিয়েছি, তাতে কোনো সমস্যা নাই, আমি স্বাভাবিক আছি। তো তারা একটু অসন্তুষ্ট আমার পরে যে কেন আমি রক্ত দিলাম। তো এই রক্ত দেওয়ার সূত্রে যেহেতু আমি রক্ত দিয়ে তাকে সহযোগিতা করছি, তো মেয়েটি মাঝে মাঝে আমার কাছে ফোন দিত আমি কেমন আছি, আমার ছেলে কেমন আছে এটা জানার জন্য। কিন্তু আমার পরিবারের সবাই চিন্তা করতো যে হয়তো বা এই মেয়েটির সাথেও আমার অবৈধ একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা আরেকটি SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদেরকে। আপনি কি মনে করেন না যে পুতুল তার হাজবেন্ডকে এই যে রক্ত, 1 ব্যাগ রক্ত দেওয়ার কারণে সন্দেহ করছে, সেটা সন্দেহ করা যুক্তিযুক্ত ছিল? কারণ সে তো তার হাজবেন্ডের পাস্ট সম্পর্কে জানত। এই অবস্থায় একজন সহধর্মিণী হিসেবে তার কি তার হাজবেন্ডকে সন্দেহ করাটা যুক্তিযুক্ত ছিল নাকি ছিল না? যদি আপনি মনে করেন যে এই সন্দেহ করাটা যুক্তিযুক্ত ছিল, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি আপনি মনে করেন যে না, সহধর্মিণী হিসেবে তার এই সন্দেহ করাটা, একজন মানুষকে বিপদে গিয়ে সাহায্য করাটা, এটা সন্দেহ করাটা একেবারেই উচিত হয়নি, যুক্তিযুক্ত হয়নি, তাহলে আপনি লিখবেন নো। লিখুন, লিখে পাঠিয়ে দিন 8920 নম্বরে। একটু পরেই আমরা SMS পোলের রেজাল্ট জানিয়ে দেব। কাজ করছে সুমন এবং মঞ্জু। হ্যাঁ, তারপর? তো সবাই সন্দেহ করতো যে হয়তোবা মেয়েটির সাথে আমার একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়েছে, কেন সে আমার কাছে ফোন দেয়। তো আমি সবাইকে বুঝাইতাম যে আমি 1 ব্যাগ রক্ত দিয়ে তার
মায়ের জীবনটা বাঁচাইলাম। তো সেই হিসেবে সে মাঝে মাঝে ফোন দিয়ে আমি কেমন আছি, আমার ছেলে কেমন আছে এটা জানতে চাই। তো এটা তো কোনো অন্যায় না, এটা তো কোনো ভুল না। তো তারপরেও তারা সেটা মানতে চাইতো না যে কেন সে ফোন দেবে। তো এটা নিয়ে আমার ছেলের যখন 6 মাস বয়স, তখন পুতুলের সাথে পারিবারিক ভাবে বড় একটা অশান্তির ভিতরে জড়িয়ে যায় এবং পুতুলের সাথে এমনকি কথা পর্যন্ত বন্ধ থাকে। আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমি রুমের ভিতরে গেলে, বাজার থেকে যখন বাসায় যাই, তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এটা নিয়েই তো আমি চিন্তা করলাম যে মনে হয় আমার দরকার পুতুলের জীবনে আর নাই। তো যার কারণে খারাপ ব্যবহারটা সে শুরু করেছে। তো আমার যখন আর কোনো প্রয়োজন নাই, ওর চাওয়ার ছিল একটা সন্তান তো পেয়েছে। তো ঠিক আছে, আমি না হয় সবার মাঝ থেকে আলাদা হয়ে যাই। তো এরকম একটা জিদ নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা ফেলে আমি ঢাকার উদ্দেশ্যে চলে আসি। তো ঢাকায় আমার আপনজন কেউ ছিল না বা পরিচিত কেউ ছিল না। তো আমি গাজীপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি নবীনগর বাস টার্মিনালে নামি ভোরবেলা। তো ওখানে নামার পরে আমি একটা বিপদের মুখোমুখি পড়ে যাই। আমি অজ্ঞান পার্টির কবলে পড়ি এবং তারা অজ্ঞান পার্টির একজন সদস্য আমাকে ক্লোরোফর্ম করে ওখান থেকে, নবীনগর বাস টার্মিনাল থেকে। তো ক্লোরোফর্ম গ্যাস মারার সাথে সাথেই আমি আঁচ করতে পারি। আমার কণ্ঠনালীর ভিতরে যখন চুলকায়, তখন আমি প্রাথমিকভাবে 1 লিটার পানি খেয়ে আমার মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করেছিলাম যে আমি যেন গাজীপুর পৌঁছানোর আগে অজ্ঞান না হই। তো আমি একটা ট্যাক্সি ক্যাব নিয়ে ভোরবেলা তখন ট্যাক্সি ক্যাব চালককে বলেছিলাম যে এই ঘটনা, আমাকে একটু দ্রুত যে পথে যাওয়া যায় পথে গাজীপুরে পৌঁছাই দেন। তো গাজীপুরে হারিকেন নামে যে জায়গাটা আছে, এখানে এমস থিয়েটারের সামনে আমাকে নামিয়ে দেয় এবং আমারই ভুলের কারণে আমি আবার অজ্ঞান হয়ে পড়ি। আমি একটা চা খেয়েছিলাম, তো চা খাওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই এবং এমস থিয়েটারের 4 জন সিকিউরিটি আমাকে সুস্থ করে। কিন্তু আফসোস, আমার পকেটে নগদ 16,000 টাকা ছিল। এমস এর একজন সিকিউরিটি, আমি পরে জানতে পেরেছি, আমার টাকাটা সে বের করে নেয়। আপনি চা খাওয়ার সাথে সাথে আপনি সেন্সলেস হয়ে গেলেন। চার সাথে সম্পর্ক এটার? চার সাথে সম্পর্ক এটার, যেহেতু আমার জানা মতে ক্লোরোফর্ম গ্যাসটা তো এক ধরনের ড্রাগস। তো চায়ে চিনি আছে, তো মিষ্টি আর ড্রাগস এর সাথে একটা বিপরীত সম্পর্ক আছে। আপনার ড্রাগস বেশি ধরা করে শরীরের সাথে যদি তার সাথে মিষ্টি মিক্সড হয়ে যায়। ওকে প্রিয় শ্রোতা, আমাদের হাতে এসএমএস পোলের রেজাল্ট চলে এসছে। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে। কত শতাংশ লোক ওই আচরণটাকে, যে আচরণটি সে নাসিমার সঙ্গে করলো, সেই নাসিমার সাথে সেই আচরণটিকে কত শতাংশ লোক যুক্তিযুক্ত মনে করেছে, এবং একই সাথে তার যে স্ত্রী তাকে যে সন্দেহ করা শুরু করলো নাসিমার সাথে এমন আচরণ করাকে, সেই আচরণটাকেও যুক্তিযুক্ত মনে করেছে কত শতাংশ মানুষ, এবং কত শতাংশ মানুষ এই ব্যাপারটাকে যুক্তিযুক্ত মনে করেনি, সেটা আমরা এখন জানবো। Yes, 52%. No, 40%. No comments, 8%. কম্পিউটার রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি। রেজাল্ট একেবারে টাইটাই বলা যেতে পারে। ইয়েস বলছে 52%, অর্থাৎ যুক্তিযুক্ত আচরণ মনে করছে 52%, অর্থাৎ সে যে ব্ল্যাকটা দিয়েছিল এবং নাসিমার সাথে তার যে সাধারণ একটা সম্পর্ক ছিল সেটাকে যুক্তিযুক্ত মনে করছে 52%, এবং নো বলছে 40%। নো বলছে 40%, অর্থাৎ 40% মানুষ মনে করছে এই আচরণটি যুক্তিযুক্ত ছিল না, কারণ সে টাকা দিয়ে দিলেই পারত, নিজের শরীর থেকে ব্লাড দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। নো কমেন্টস বলেছে 8%। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা গল্পের এই জায়গাটা থেকে আবারও ফিরবো বিরতির পর। তবে তার আগে বলতে চাই, জিল্লুরের মতো আপনিও আমাদের এখানে এসে আপনার জীবনের চরম অপ্রিয় সত্য কথাগুলো প্রকাশ করতে পারেন এবং একই সাথে বলতে পারেন যে এই যে অপরাধগুলো বা এই যে আমরা বলতে পারি যে জীবনের ভুলগুলো, সেই ভুলগুলোর কারণে আপনাকে জীবনে কতটা পস্তাতে হয়েছে, বিবেক আপনাকে প্রতি মুহূর্তে কতটা দংশনে দংশিত করছে, আপনি আমাদের কাছে অকপটে স্বীকার করতে পারেন। চাইলে আপনি আপনার নাম গোপন রাখতে পারেন, ছদ্মনামেও প্রকাশ করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, আপনি সেলফোনে গিয়ে আমাদের অনুষ্ঠানের সংক্ষিপ্ত কোড JBSB লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, আমাদের অনুষ্ঠান চলাকালীন ফেসবুকে আমরা আপনাদের প্রতিক্রিয়া নিয়ে থাকি। আপনারা চলে আসতে পারেন, জিল্লুরের একটা ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। জিল্লুরকে দেখতে চাইলে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি, www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, মাত্র 3 থেকে 4 মিনিটের বিরতি, আমাদের সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব জিল্লুরের অপ্রিয় সত্য নিয়ে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে তা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারেন। আমাদের এই সত্য, অপ্রিয় সত্য একেবারে শেষের দিকে, এবং শেষের দিকটা আমরা চাইব জিল্লুরের সাথে সম্পর্কিত যেসব মানুষজন, জিল্লুরের রক্তের সাথে সম্পর্কিত মানুষজন, তাদের কথা এবং তাদেরকে অনুষ্ঠানে সংযোগ করবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আবারও বলছি, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে পারেন। আপনি বলতে পারেন এই অপ্রিয় সত্যগুলোর জন্য আপনাকে জীবনে কতটা পস্তাতে হয়েছে, কতটা নির্মম বাস্তবতার মুখোমুখি আপনাকে হতে হয়েছে। একই সাথে বলতে পারেন কি কারণে আপনার জীবনে অপ্রিয় সত্যগুলো ঘটে গেছে। আমরা এই অপ্রিয় সত্যগুলো প্রকাশ করতে চাই এই অর্থে যে আপনার মতো অপ্রিয় সত্যের মুখোমুখি আর কেউ কখনো না হোক। যারা অপরাধ করছে, যারা ভুল করছেন, তারা জেনে নিক যে এরকম অপ্রিয় সত্য, এরকম ভুল করলে জীবনে কি ধরনের পরিণতি হতে পারে। আমরা আপনাকে আসার জন্য বেশ কয়েকটি পদ্ধতির কথা বলেছি। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন, আপনি চাইলে আমাদেরকে মেইল করতে পারেন, আপনি চাইলে সবচেয়ে বেস্ট পদ্ধতি যেটা সেটা হচ্ছে টেক্সট করতে পারেন। আমাদের এখানে টেক্সট করবার জন্য নিয়ম হচ্ছে, আপনি যদি আসতে চান তাহলে লিখবেন JBSB। আবারও বলছি JBSB, যেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিবর সংক্ষিপ্ত কোড, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি যদি ফেসবুকের মাধ্যমে আসতে চান, একটু আগে আমাদের ফেসবুকের ঠিকানা বলেছি, www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন, এবং ওখান থেকে যাহা বলিব সত্য বলিবর সমস্ত পুরনো অনুষ্ঠান আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আমরা আবারও ফিরতে চাই জিল্লুরের কাছে। ওকে জিল্লুর, তারপরে আপনার বাকি গল্প ফিরে আসে। আমি প্রায় 3 ঘন্টা পরে আমার হালকা জ্ঞান ফেরার পরে আমাকে জিজ্ঞাসা করে যে গাজীপুরে আপনার পরিচিত কেউ আছে কিনা। তো আমি একটা নাম্বার বের করে দিয়েছিলাম, মানে চোখে আমি তখন ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না, তবে সেই অবস্থায় একটা নাম্বার বের করে দিয়েছিলাম, যে নাম্বারে ফোন দিয়ে বললে হয়তো আমার নাম্বারটা দেখলে চিনতে পারবে। তো আমাকে যার নাম্বার দিয়েছিলাম সে আমাকে হারিকেনের ওই ফ্যাক্টরি থেকে আমাকে ওদের কাছ থেকে নিয়ে যায়, এবং আমি 3 দিন তার বাসায় থাকার পরে 3 দিন পরে আমি সুস্থ হই, স্বাভাবিকভাবে ফিরে আসি। তো আমি গাজীপুরে আজ 2.5 বছর। তো আমি আমার পরিবারের সাথে যোগাযোগ খুব কম হয়, আমার মায়ের সাথে মাঝে মাঝে কথা বলি, আমার স্ত্রী পুতুলের সাথে আমার হয়তো তার পাশাপাশি আমি নাই, কিন্তু সে নিয়ম মোতাবেক আজও আমার স্ত্রী আছে। তো আজ 2.5 বছরের ভিতরে তার সাথে আমার 3 দিন কথা হয়েছে। আমার আম্মার সাথে মাঝে মাঝে কথা বলি। আমি আমার বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আমি আগে যে জীবনটা বেছে নিয়েছিলাম, আমি গাজীপুরে আসার পর থেকে সেই জীবনটার সম্পূর্ণ উল্টা দিকে চলি। আমি আজকে এবিসি রেডিওতে আমার আসার একমাত্র উদ্দেশ্য আমার বাবার কাছে ক্ষমা চাওয়া, কারণ এখান থেকে 2.5 বছর আগে যে জিল্লুর ছিল, আজকে জিল্লুরের ভিতরে অনেক তফাৎ। তাই আমি তাকে বোঝানোর জন্য আমি 2 বছর আগে আমার বাড়িতে একদিন গিয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই। আমি তার হাতটা ধরেছিলাম, কিন্তু সে হাতটা ছাড়িয়ে নিয়েছিল, আমাকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই। এমনকি আমার সন্তানটাকে আমাকে দেখতে না দেওয়ার জন্য পুতুল ছিল সেখানে, আমার সামনে সে বলেছিল যে যদি স্বামী চাও তাহলে স্বামীর সাথে এখন হাত ধরে বেরোয় যাও, আর যদি স্বামী না চাও তাহলে তাকে ঘরে ঢুকতে দেবা না, এমনকি তার সন্তানটাকে তাকে দেখতে দেবা না। আমি অনেক কষ্টে 3 দিন পরে আমার সন্তানটাকে গোপনে দেখে আবার ফিরে আসি। তো আমি আমার গল্পটা আর সামনে নিয়ে যেতে চাই না। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমার বড় ভাই আছে, আমার ভাই আর বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য, ভুল স্বীকার করার জন্য। আমি আমার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেছি এবং করতেছি। এই যে 2.5 বছর আপনি পরিবার থেকে দূরে আছেন, গাজীপুরে আছেন, আপনি পরিবারের প্রতি কি দায়িত্ব পালন করেছেন এই 2.5 বছরে? আমি পরিবারের প্রতি 2.5 বছরে কোনো দায়িত্বই পালন করিনি, এমনকি বাবা হিসেবে সন্তানের জন্য যা করণীয় তাও আমি করিনি। আমি 2 বছর আগে যখন বাড়িতে গিয়েছিলাম, আমার বাবা যখন আমাকে বাড়িতে ঢুকতে দেয় নাই, আমি সবসময় বলতাম যে কেন অন্যায় করেছি, আমি কেন ভুল করেছি, কেনর উত্তরটা যদি কখনো খুঁজে বের, তোমরা নিজেরা চিন্তা করে দেখো কেনর উত্তরটা তোমাদের কাছে আছে কিনা। যদি থাকে তাহলে হয়তোবা বুঝতে পারবে যে আমি কেন ভুল করেছি। আমি আরেকটা কথাই বলবো, যে আমার যে আফসোসটা ছিল যে আমার জন্য কিসের একটা অভাব, আমি আমার ভাই বোন বাবা মা কারোর কাছে বড় হইতে চাই নাই। আমার কেন জানি মনে হয়েছে যে আমি আমার মায়ের বুকের মধ্যে কেন যেতে পারি না, ভাই বোনেরা কেন আমার মাথায় স্নেহ মায়া মমতার সেই হাতটা দেয় না। আমি কি অনেক বড় হয়ে গিয়েছিলাম তাদের কাছে? আমি স্বাভাবিক সুন্দর একটা জীবন চেয়েছিলাম তাদের কাছে, একটু স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু তারা বরাবরই আমাকে যত
বাধা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেছে, আমি ততবারই অন্যায় করেছি, ততবারই ভুল করেছি। আগে বলেছি আমি অনেক জেদি ছিলাম, আর আমি অসুস্থ হওয়ার পর থেকে এখন আরো বেশি জেদি হয়ে গেছি, কারণ এটা আমার শারীরিক সমস্যা। আমার চিকিৎসকরা আমাকে বলে যে আপনি খোলা মন মানসিকতায় থাকবেন, হাসি খুশি থাকবেন, তাহলে আপনি হয়তো সুস্থ হতে পারবেন। তা না হলে হয়তো এভাবে হঠাৎ করে একদিন দেখবেন যে স্ট্রোকের মতো হয়ে গেছে, আপনি বড় আকারের একটা ক্ষতি আপনার হয়ে যাবে। তো আজকে এবিসি রেডিওতে আমি আসছি একটা কারণে, আমার বাবাকে যে কথাগুলো আমি তাকে পাশাপাশি থেকে বোঝাতে পারি নাই, এখন যেহেতু আমি লাখো জনতার সামনে এসে কথাগুলো বললাম, এখন হয়তো বা সে বিশ্বাস করবে যে না, আমার ছেলে যেটা বলতে চেয়েছিল আমাকে সেটা সত্য, কারণ লাখো জনতার সামনে আমি মিথ্যা কথা বলতে আসি নাই। তো অন্তত এতটুকু বিশ্বাস করবে সে যে না, আমার ছেলে যে কথাগুলো বলেছে সেগুলো সত্য। ওকে, সভাপতি, প্রিয় শ্রোতা, বুঝতে পারছেন যে জেবিএসবি টিম এই মুহূর্তে মুখোমুখি হবে আমাদের জিল্লুরের বাবার, এবং তিনি পুরো গল্পটুকু শুনেছেন। তিনি আসলে কি বলেন, তিনি আদৌ সন্তানকে মাফ করবেন কিনা, সেই বিষয়টি আমরা এখন জানব। টিম মেম্বার যারা রয়েছেন, সুমন এবং মঞ্জু, তারা চেষ্টা করছে জিল্লুরের বাবাকে ফোনে কানেক্ট করবার জন্য। দেখা যাক কি হয়। আমরা এই ফাঁকে জিল্লুরকে আরো বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি করতে চাই। জিল্লুর, আমাকে বলেন, এই 2.5 বছরে আপনি কি কি ধরনের অপরাধ করেছেন? আমি গাজীপুরে আসার পর থেকে 2.5 বছরে বড় ধরনের কোনো অপরাধ করি নাই। আপনি নারী সঙ্গের কাছে গেছেন? আমি নারী সঙ্গের কাছে গিয়েছি, মানে ক্ষণেকের জন্য। এই সঙ্গগুলো ব্যাপারটা কি আপনি কোনো পতিতালয়ে যেতেন, নাকি আপনি এইভাবেই মেয়েদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করে তাদের সাথে শারীরিক সম্পর্কে জড়াতেন? না, শারীরিকভাবে সম্পর্ক করে কারোর সাথে জড়িত না, এটা অন্যভাবে আমি আমার চাহিদাটা পূরণ করেছি। কিভাবে আপনি চাহিদা পূরণ করেছেন? আপনার যারা এই প্রস্টিটিউট, তাদের কাছে গিয়েছেন আপনি? জি। আর সেটাই বলছিলাম আমি, যে পতিতালয়ে গিয়েছেন কিনা আপনি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে নাসিমার সাথে কি পরবর্তীতে আপনার এই ধরনের কোনো সম্পর্ক হয়েছিল? টু বি অনেস্ট, হয়েছিল? জি, হয়েছিল। ওকে, তার মানে আপনার স্ত্রী আপনাকে যে সন্দেহটা করেছিল বা যে ধরনের সন্দেহ করেছিল সেটা সত্যি ছিল? জি, প্রথমে যদি পুতুল সেই সন্দেহটা না করতো তাহলে হয়তো আমি এই পর্যন্ত আসতাম না বা এটা করতাম না। তো আমি আগেই বলেছি যে আমি বরাবরই একটু জেদি ছিলাম। তো আমাকে কেউ যখন কোনো কিছু সম্পর্কে বাধা দেয় বা নিষেধ করে বেশি বা সন্দেহ করে, তখন আমার ভিতরে একটা জেদ কাজ করে, আমি সেই কাজটাই বেশি করি। নাসিমার সাথে আপনি যেভাবে জড়ালেন, এটা কোন ধরনের সম্পর্ক ছিল? নাসিমা কি সবকিছু জেনে জেনে আপনার সাথে এই ধরনের সম্পর্কে আগ্রহী হয়েছিল, নাকি নাসিমাকেও এক ধরনের প্রত্যাশার মধ্যে ফেলেছিলেন, বিয়ে করা বা অন্য কোনো টোপ দেয়া? না, সবকিছু জানতো সে, যেহেতু সে তো আমাকে চিনতো বা দেখেছে, আমার পরিবেশ, আমার পরিবার সহ সে দেখেছে। তো দেখেই সে আমার কাছাকাছি এসেছে, সে সবকিছু দেখে শুনে সুস্থ অবস্থায় সে স্বাভাবিকভাবে আমার কাছে এসেছে। এবং এই সম্পর্কটা কতদিন ছিল? জি, এখনো আছে। এখনো আছে? জি। দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। এই একটা জায়গায় মানুষ চরমভাবে নিজেকে স্বীকার করার, চরম সত্যের আলোতে নিজেকে তুলে ধরে, সেটা আজকে আমি প্রমাণ পেলাম। লাস্টে একটা বাক্য দিয়ে সে তার বাবার কাছে মাফ চায়। এই একটা বাক্য তার হাইড করা উচিত ছিল। আমার কাছে মনে হয়েছে যে জীবনে যদি এক চিলতে মিথ্যেও থেকে থাকে, তো এই এক চিলতে মিথ্যে সে বলতে পারতো বাবার কাছে মাফ চাওয়ার জন্য, কিংবা তার সন্তানের কাছে ফিরে যাবার জন্য, কিংবা তার স্ত্রীর কাছে ফিরে যাবার জন্য। কিন্তু সে মিথ্যাটুকু বলেনি। সে বলেছে নাসিমার সাথে তার এখনো সম্পর্ক আছে, যে সম্পর্কটিকে সমাজ সংসার অবৈধ সম্পর্ক বলে জানে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি তার বাবা তাকে মাফ করতে পারবে? প্রশ্ন হচ্ছে, এই অবস্থাতে তার কি তার সন্তানের কাছে ফিরে যাওয়া উচিত? প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় তার স্ত্রী কি তাকে মাফ করতে পারবে, বা আদৌ মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে কি মাফ করা যায়? আমরা এই প্রশ্নগুলো আপনাকেই করতে চাই। আপনি কি মনে করেন যে আপনাকে মাফ করা উচিত? আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তারপরেও আমি ক্ষমা চাইবো এই কারণে আমার সন্তান আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই, যেটা বুঝেছি, সবাই বলে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো যদি আমার জীবনে আমি কোনো ভুল করে থাকি, আমি যদি বিবেকের আদালতে সবচেয়ে বড় পাপী হয়ে থাকি, তো সবার কাছে আমার একটাই চাওয়া, আমার পাপটাকে ঘৃণা করলে হয়তো আমি আবার ভালোভাবে আরো কিছুদিন বেঁচে থাকতে পারবো। আমি শারীরিকভাবে অসুস্থ, তো যার কারণে আমি বরাবরই চেয়েছি আমার জান্নাতটাকে কিনতে। আমার বাবা মার কাছে আমি বরাবরই ক্ষমা চাই, কারণ আমি আমার সারাটা জীবন নষ্ট করে ফেলেছি জেদ এবং রাগের কারণে। আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি। তো আমার বাবার কাছে শুধু বাবা না, আমার বড় ভাই আছে, সে আজ 2 বছর আমার সাথে কথা বলে না। তো আমার বড় ভাইয়ের কাছেও আমার কিছু চাওয়ার ছিল, কিছু পাওয়ার ছিল, আমি তার কাছে চাইতে পারিনি। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি আমার বড় ভাইয়ের কাছে আমার চাওয়াটা আমি বলতে
পারলে আমি খুব খুশি হব। আমার বড় ভাই হিসেবে আমার জন্য তার যা করণীয় ছিল সে কিন্তু সেটাতে ব্যর্থ, সে কিন্তু করে নাই। যদি করতো তাহলে হয়তো আমার ভিতরে আরো 2টা খারাপ কাজ থেকে আমি বিরত থাকতাম। তো যদি আমি ভুল করেই থাকি তার জন্য আমি শুধু নিজে না, আমার পরিবারও কিছুটা জড়িত। তারা যদি আমাকে বুঝতো, তারা যদি আমাকে সেইভাবে বুঝাতো, তাহলে হয়তো আমি আরো অনেকটা দিন ভালোভাবে বেঁচে থাকতে পারতাম। তো যার কারণে আমি ক্ষমা চাই সবার কাছে, আমি ক্ষমা চাইতেছি আমার বাবা মা ভাই বোন সবার কাছে ক্ষমা চাই। আপনি কি আপনার বাবার সঙ্গে রিসেন্টলি ফোনে কথা বলেছেন? কথা বলেন আপনি? বাবা মাঝে একদিনকে সম্ভবত ভুলে আমার নাম্বারে একটা 2টা মিস কল দিয়েছিল, আমি ব্যাক দিয়েছিলাম। আমি বুঝতে পারি নাই যে আমার বাবা। আমি তার সাথে কথা বলতে চাই, কিন্তু তার সাথে কথা বলতে গেলে আমার চোখ দিয়ে আগে পানি আসে। আমি ভয়ে তার সাথে কথা বলি না। যদি কিছু বলে তার সাথে কথা বলার জন্য আমার অনেক কষ্ট হয়। আমি চেষ্টা করি, হয়তো মোবাইলে নাম্বারটা বের করে বসে দেখি, কিন্তু চিন্তা করি যদি কিছু বলে তার সাথে কথা বলতে আসলে আমার অ্যাকচুয়ালি অনেক ভয় লাগে। কারণ আমি যত অন্যায় করে থাকি, যত ভুল করে থাকি, আমার বাবা কখনো বলতে পারবে না যে এ সমাজের আর 5টা ছেলের মতো আমার ছেলে আমার চোখের দিকে তাকিয়ে একটা জোরে কথা বলেছে বা একটা বড় কথা বলেছে। আমি সেটা কখনো করিনি। সে যা বলেছে মুখ বুজে এটা শুনেছি শুধু নীরবে। প্রিয় শ্রোতা, আমরা বলতে চাই যে অপরাধের ক্ষমা সে চাচ্ছে, সে অপরাধের ক্ষমা তার পিতা কিংবা তার পরিবার তাকে করবে কিনা। যদি করেই থাকে তাহলে এটা মনে করবার কোনো কারণ আছে কিনা যে সে যে ভুল স্বীকার করে আজকে পরিবারে ফিরে যাচ্ছে, সেই ভুলটি সে ভবিষ্যতে আর করবে কি করবে না। সেক্ষেত্রে পরিবারের দায়িত্ব কি হতে পারে? সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে সে এখন সন্তানের পিতা। আজ থেকে কিছুকাল পরে যখন তার শারীরিক সক্ষমতা সম্পূর্ণ হ্রাস হয়ে যাবে, যখন সে সন্তানের মুখোমুখি হবে, তখন তার যে আত্মগ্লানি, আজকের যে আত্মগ্লানি, সে আত্মগ্লানি যে পাহাড় পরিমাণ হবে, সেই পাহাড় পরিমাণ নিয়ে সে কোথায় দাঁড়াবে? সেটাই হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিবর সবচাইতে বড় প্রশ্ন। প্রিয় শ্রোতা, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের জেবিএসবি টিম জিল্লুরের ফ্যামিলির কারোর সাথে কানেক্ট করার চেষ্টা করছে। জিল্লুরের বাবাকে আমরা পেয়েছি ফোনে, চলুন আমরা তার সঙ্গে সরাসরি কথা বলি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আব্দুর রাজ্জাক সাহেব বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিবরিয়া বলছি, এবিসি রেডিও থেকে, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে। আচ্ছা, তো এই অনুষ্ঠানটা হচ্ছে এরকম যে এখানে এসে মানুষ তার জীবনের ভুলগুলো স্বীকার করে, নিজের অপরাধগুলো স্বীকার করে নেয়। তো আজকে যিনি আমাদের এখানে এসেছিলেন তিনি আপনার ছেলে। তো এসে তার জীবনের ভুলগুলো সে স্বীকার করেছে, যে নিজের স্ত্রীর সাথে সে কি অপরাধ করেছে, বাইরের মানুষের সাথে সে কিভাবে মিশেছে। তো সে এখন ভালো হতে চায়। তার কথা হচ্ছে আমার বাবা যদি আমাকে মাফ করে দেয়, হ্যাঁ, তাহলে আমি স্বাভাবিকভাবে আমার জীবনে ফিরতে পারি। আমার জীবনে অনেক অপরাধ আছে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি, সেটা আপনার সন্তান বারবারই বলতেছে। কিন্তু আপনার সাথে সে কথা বলতে পারে না বছরের পর বছর, আপনার সামনে সে যাওয়ার সাহস পায় না। তো এখন আপনার কি বলার আছে? আপনি কি ওকে মাফ করবেন? ও আপনার কাছে মাফ চাচ্ছে। আমার বলার আছে, সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলো কেন? এটা কি যুক্তি ছিল? সে তো 1 পয়সা আয় করতে পারে না। জি। তার আয় করার কোনো ক্ষমতা নেই। তার 2টো ছেলে সন্তান, জি। 1.5 বছরের ব্যবধান। জি। তার স্ত্রী সবল এবং সে সৎ, আমি তাকে নিয়ে সংসার করছি। তাহলে সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলো কেন? এটা হলো আমার, ও তো আমার লক্ষ লক্ষ টাকা খাই করেছে, আমি কোনোদিন ওকে এইভাবে প্রত্যাখ্যান করিনি। জি। কিন্তু সে যখন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছে তখন আমি একেবারে ভেঙে পড়েছি। আচ্ছা। এবং সে যে মেয়ে বিয়ে করেছে একদম অনাড়ি, তার কিচ্ছু নেই। এবং সেরম ধরনের একটা মেয়ে সে কিভাবে, কোন সাহসে, তার 1 পয়সা কামাই করার ক্ষমতা নেই, সে কিভাবে গ্রহণ করলো? এবং তার 2টো ছেলে বর্তমান। জি। তো এখন বাবা হিসেবে আপনার কথা কি? সে তো জীবনে ভুল বুঝতে পেরেছে, সে যদি আপনার কাছে ফিরে আসতে চায়, আপনার কাছে যদি মাফ চায়, আপনি কি মাফ করবেন তাকে? মাফ হলো দ্বিতীয় স্ত্রী বাদ দিতে হবে এবং সেই স্টেশনে আসবে এবং অন্তত 1-2 বছর সে এই কলাবাই থেকে কাজ করবে। আমার বাসায় জায়গা হবে না, আমি তাকে দেখবো যে সে ভালো হয়েছে কিনা। যদি সে ভালো হয় তাহলে আমি ইচ্ছা করে তাকে বাড়ি নিয়ে নেবো, আর না হলে আমি কখনো কোনোদিন তাকে বাড়ি নেবো না। তাহলে দ্বিতীয় যে স্ত্রীকে বিয়ে করেছে, তার ঘর বাড়ি কিছু নেই, তাকে যদি বাদ দেয় তাহলে সেই মেয়েটি কোথায় যাবে? কোথায় যাবে এটা তো আমার প্রশ্ন না, সে বিয়ে করেছে কেন সেই প্রশ্নটা সে নিক না। আঙ্কেল ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে 100% সঠিক, আপনি আপনার জায়গা থেকে 100% সঠিক, কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যদি বাবা হিসেবে চিন্তা করেন, সেই মেয়েরও তো কোনো না কোনো ভাবে বাবা আছে। তো এই মেয়েটিকে যদি এখন সে বাদ দিয়ে দেয়, তাহলে তো তার যদি সে আপনি যেভাবে চাচ্ছেন আপনার সন্তানকে সেভাবে ফিরে আসে, তাহলে তো আরেকটা অন্যায় করা হবে ওই মেয়েটার প্রতি। সে তো একটা অন্যায় করেছি। আমি বুঝিনি, সে বিয়ে করেছে তাই না সে সারা জীবন সংসার করুক। আর সে 2টো বাচ্চা এবং বউ, আমি এখন রিটায়ারমেন্ট মানুষ, আমার ঘরে ফেলে গেছে। আমি
তাদের ভরণ পোষণ দেবো কি করে, এইটাই হলো আমার চিন্তা। এবং আমি যদি সজাগ পিতা না হতাম তাহলে সম্ভবত আমি একজন সোনালী ব্যাংকের অফিসার রিটায়ারমেন্ট। এখন ওই ভুলের কোনো মাসুল আমার জীবনে হবে না, এবং আমি আমার লক্ষ লক্ষ টাকা খাই করেছি। আমি কোনোদিন এভাবে তাকে শুধু তাকে বুঝাইছি, আমি বাপ হিসাবে তাকে বন্ধুর মতো ব্যবহার করেছি। তার সাথে আমি কয়েকবার তার ব্যবসার প্রতিষ্ঠান করে দিয়েছি। তাকে লেখাপড়া শেখানোর জন্য সে অত্যন্ত ব্রেনি ছেলে, তাকে লেখাপড়া শেখানোর জন্য এখনো 9 সৃষ্টি আমি করিনি, আমি বহু টাকা সেখানে ব্যয় করেছি। আমি তাকে ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছি তিনবার, সব ধ্বংস করেছে। আর তারপরে যে মেয়ে বিয়ে করেছে এ সম্পর্কে তাকে আমি আগে হুঁশিয়ার করেছি, তোর মা ভালো না, ওদের কিচ্ছু নেই, তুই কোন সাহসে বিয়ে করবি, সে আমার কোনো কথাই নেই। আচ্ছা আঙ্কেল, ওনাদের যদি পরিচয় থাকতো, ধরেন মা ভালো বা পরিবার ভালো বা সবকিছু ঠিক আছে, তাহলে কি আপনি মেনে নিতেন? তাও নিতাম না। আচ্ছা, তাও নিতাম না, পরিচয় থাকলেও নিতাম না। মানে আপনি দ্বিতীয় বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না? আমি মেনে নেবো না, অন্য কেউ মেনে নিল। জি, আপনার সন্তান আমার ডান পাশে রয়েছে, আপনি কি তার সাথে কথা বলতে চান? না না, আমি কথা বলবো না। আমি তো কখনো কোনোদিন তাকে বলছি না যে তুমি ফিরে এসো। এবং যে মেয়েটা সে বিয়ে করছে সেও তার লাভ ম্যারেজ ছিল। আমি তাকে বলেছি যে আমার জীবনে আমি যে কয়দিন বাঁচি তুমি স্বামী পাবো না, তুমি বিধবা হয়ে গেছো, এই অবস্থায় 2 সন্তান নিয়ে আমার এখানে থাকবা। সে রাজি হয়েছে এবং তার কর্তৃপক্ষ, তারও বাপ মারা গেছে, সেও মেয়েটা এতিম হয়ে গেছে একেবারে। সে জানে না, সে তো জানে না। এসব ক্ষমা হয়ে কোনো লাভ নেই। জি আঙ্কেল, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার যে মন্তব্য সেটাই আসলে দরকার ছিল আমাদের শ্রোতাদের জন্য। আপনি সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য দোয়া থাকবে, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অনেক ভালো থাকবেন। ওকে, আমরা জিল্লুরের বাবার কথা শুনলাম এবং প্রিয় শ্রোতা আপনারাও শুনলেন। পুরো ঘটনাতে আমরা জিল্লুরের মুখ থেকে এরকম কথা শুনিনি যে সে আরেকটা বিয়ে করেছে, কিন্তু তার বাবা বলছে যে সে আরেকটা বিয়ে করেছে এবং সেই বিয়ের ব্যাপারে তার বাবা অনেক বেশি কনফিডেন্ট। জিল্লুর, আপনার কাছে আসতে চাই, আপনি তো কোথাও বললেন না যে আপনি বিয়ে করেছেন, কিন্তু আপনার বাবা বলছে যে আপনি বিয়ে করেছেন। এটা কি মানে সত্য নাকি আপনি মিথ্যা বলেছেন? আমি দ্বিতীয় বিয়ে করিনি, এর আগেও বলেছি। তাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে আমি এতদিন বাড়ির বাইরে আছি, হয়তোবা আমি বিয়ে করে সেই ওয়াইফকে নিয়ে আলাদা আছি, যার কারণে তাদের ভিতরে ভুল ধারণাটা কাজ করে। আমি এভাবে কখনো বাড়ির বাইরে কোনো সময় থাকতাম না বা ছিলাম না কখনো। তাই প্রায় 2 বছরের বেশি আমি বাড়ির বাইরে আছি, যার কারণে তাদের ভিতরে ধারণাটা সবসময় কাজ করে যে হয়তোবা আমি বিয়ে করতে পারি। এই কথার উপর ভর করে তারা সবাই বিশ্বাস করে যে আমি বিয়ে করেছি। আচ্ছা, তাহলে আপনি যেটা বলছেন সেটা আপনারই থাকলো এবং আমরা বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা আমাদের শ্রোতাদের উপরে, আপনার ফ্যামিলির উপরে ছেড়ে দিলাম, কারণ আমরা এখানে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি আপনার বাবার কথা শুনলেন একটু আগে। আপনার বাবা বলেছে যে আপনাকে সে মেনে নিবে যদি, উনি তো কি পরিমাণ রাগ হয়ে আছে আপনার প্রতি সেটা তো আপনি দেখলেনই, যদি সেই মেয়েটিকে ছেড়ে দিয়ে আপনি সেখানে এসে আপনি যে ভালো হয়েছেন, আপনার যে চরিত্রের মধ্যে যে দোষগুলো রয়েছে সেগুলো আপনি দূর করে ফেলে দিয়ে আপনি সাধারণ বাবা হিসেবে এবং একই সাথে আপনার স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা নিয়ে যেভাবে বাঁচার কথা সাধারণ মানুষ যেভাবে থাকেন সেভাবে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনাকে তিনি মেনে নেবেন। তো যেহেতু আপনি বলছেন যে আপনি দ্বিতীয় বিয়ে করেননি, তাহলে তো এটা আপনার জন্য সহজ। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি একটা কথাই বলবো এখানে, যে আমি আমার প্রথম থেকে বলেছি যে আমি কেন অন্যায়গুলো করেছি, কেন আমার জীবনে চলার পথে ভুলগুলো আমি করেছি। তো সন্তান হিসেবে তো আমার বাবার কাছে আমার কিছু চাওয়ার থাকতে পারে। আমি সারা জীবন যেটা চেয়েছি সেটা কেন পাইনি, কেন আমার ভিতরে আকাঙ্ক্ষা বা ক্ষোভগুলো, আফসোসগুলো বরাবরই কাজ করতো, আর যে আফসোসের কারণে আমি আমার জীবনটা নিজে হাতে নষ্ট করে ফেলেছি। তো আমার বাবার কাছে আমার একটাই চাওয়া, যা আমি স্বাভাবিকভাবে সুন্দর একটা জীবন যেভাবে তাদের সবার কাছে চেয়েছিলাম, আমি যদি সেই জীবনটা তাদের কাছ থেকে আবার পাই, আমার সেই আদর স্নেহ ভালোবাসা যদি আমি ফিরে পাই, তাহলে আমি অবশ্যই বাকি দিনগুলো ভালোভাবে চলতে পারবো এবং অনেক ভালো হয়ে বাঁচতে পারবো। প্রিয় শ্রোতা, এই ব্যাপারটি আমরা জানি না আসলে এটা সমাধান কি হবে। জিল্লুর বলছে যে আমাকে স্নেহ মায়া মমতা দেওয়া হোক, যেটা আমি ছোটবেলা থেকে পাইনি। জিল্লুরের বাবা বলছে সে আগে ভালো মানুষ হোক, ভালো মানুষ হয়ে প্রমাণ করুক যে সংসারে থাকার মতো উপযোগী, তারপরেই তাকে আমি সন্তান হিসেবে মর্যাদা দেব। কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা আমরা নিয়তির হাতেই ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমরা জিল্লুরের স্ত্রী এবং জিল্লুরের সন্তান এবং একই সাথে জিল্লুরের পুরো ফ্যামিলি, আমরা বলতে পারি জিল্লুরের মা, তার সাথে আমরা এই মুহূর্তে ফোনে কথা বলবো। ফোনে কানেক্ট করেছে আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। চলুন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, পুতুল বলছেন? আমি এবিসি রেডিও থেকে বলছি। একটু আগে আপনার শ্বশুরের সাথে আমার কথা হয়েছে। আপনার হাজবেন্ড যিনি এখন পর্যন্ত জিল্লুর, উনি আসলে মানুষ হিসেবে কেমন? ভালো। উনি ভালো, কিন্তু
আপনার শ্বশুর তো বললেন যে উনি দ্বিতীয় বিয়ে করেছেন, এ ব্যাপারে আপনি কিছু জানেন? ও বিয়ে করেছে আমি জানিনি। আচ্ছা, আমাকে একটু বলবেন যে উনি আপনাদের সাথে নাই কেন? এখন আমার কাছে নেই, ও আমার হাতে ভালো লাগে না, তাই নেই আমার কাছে। কিন্তু আপনাকে তো উনি ভালোবেসে বিয়ে করেছিল না? ও তো আমার নিজে দেখেছিলি বিয়ে করেছে, আর তো কেউ দেখে দেয়নি। হ্যাঁ হ্যাঁ, আপনার তো লাভ ম্যারেজ ছিল, আপনারা তো ভালোবেসে বিয়ে করেছিলেন, তো তারপরে কি হলো? ওর আসলে কি সমস্যা ছিল বলেন তো? সমস্যা আছে একটা, যে একটা ছেলে একটা ওই সম্পর্ক করার জন্য হচ্ছে আমি ধরি দেই তো, যে এই সমস্যা এই করে কেন, তার জন্য আমি ওর কাছে খারাপ। আচ্ছা, জিল্লুর আমাদের এই অনুষ্ঠানে এসে তার জীবনের ভুলগুলো স্বীকার করছে, এবং সে বলছে যে জীবনে কতগুলো মেয়ের সাথে সে কিভাবে মিশছে, কার কার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তার জীবনের ভুলগুলো কি, এবং সে এখন চায় মনে প্রাণে তার যে সন্তান, তার তো দুটো ছেলে আছে না? হ্যাঁ, দুটো বাচ্চা আছে আমার। হ্যাঁ, তো সেই সন্তানের কাছে ফিরে আসতে, আপনার কাছে ফিরে আসতে, তো সে যদি ফিরে আসে আপনি কি মেনে নিবেন? মেনে নেবো, কিন্তু নারী যদি বাদ দেয় সারা জীবনের জন্য, তাহলে মেনে নেবো না, কেন মেনে নেবো। কিন্তু আপনার শ্বশুর তো বলছে যে ও না, ও বাড়িতে আসতে পারবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? ও তো রাগের জন্য বলছিল, যদি বাদ দেয় একবার সেটেল করে আসে সারা জীবনের জন্য, তো নেবে, মেনে নেবে না, শ্বশুরও নেবে। আচ্ছা, একটা ধারণা হয়েছে আপনার শ্বশুরের যে উনি আরেকটা বিয়ে করেছেন, কিন্তু আমাদের জিল্লুর যিনি বলছেন যে না, আসলে এটা একটা মিথ্যা ধারণা, আমি বিয়ে আরেকটা করিনি, কিন্তু মেয়েদের সাথে সে অবাধে মেলামেশা করেছে এবং এখন পর্যন্ত করে, সেটা ঠিক, সেটা সে স্বীকার করেছে। তো সেই অবস্থা থেকে আপনারা বলছেন যে ও যদি ভালো হয়ে যায় তাহলে আপনারা ওকে মেনে নিবেন। তো জিল্লুর আমার সাথে এই মুহূর্তে রয়েছে, আপনি কি জিল্লুরের সাথে কথা বলবেন? জিল্লুর, আপনি কথা বলেন আপনার স্ত্রীর সাথে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমাদের সব বাবা মা ভাই বোন তুমি, তোমাদের সবার ভিতরে একটা ধারণা আছে যে আমি হয়তো দ্বিতীয় বিয়ে করেছি, কিন্তু আমি এর আগেও বলেছি যে না, আমি বিয়ে করিনি, এখনো বলছি যে না, আমি দ্বিতীয় বিয়ে করিনি। তোমার কি মনে হয় না কখনো যে না, আমি এই কাজটা করতে পারি না? আমার প্রতি কি এতটুকু আস্থা বা বিশ্বাস তোমার কখনো ছিল না? যতদিন ছিল ততদিন তো তোমার সঙ্গে সেভাবে ব্যবহার চলি, তারপরে তো যেখান ওর সঙ্গে মিশলে, ওর সঙ্গে তুমি হাতে মহিলা যাইনি তো তোমার সঙ্গে বিয়ে করলো। আমরা মনে করছি যে আমরা হয়তো জানতে পারিনি কি যে কোন দিন বিয়ে করেছে, কখন কি করেছে, এটাই জানতে পারিনি, কিন্তু তার সঙ্গে তোমাকে সবই পেতেছি, এখন তো এক জায়গায় থাকো। তোমাদের ভিতরে এই ভুল ধারণাটা কাজ করছে। যদি আমার ভিতরে এই ভুলটা থাকতো তাহলে এর আগে আমি তোমাকে বলতাম না যে তুমি আসো আমার কাছে ঢাকায়, আমি তোমাকে আনার চেষ্টা করতাম না। মাকে বলেছি আমার প্রত্যেকে টান থাকতো, তুমি যদি বিয়ে না করছি আমার প্রত্যেকে টান থাকতো, আলাদা টান থাকতো। তুমি যদি এমনি রাগ করে চলে গেছি, তোমার হাতে না ধরে পায়ে দিয়েছি, আমার পরে রাগ করে চলে গেছে, হসপিটালে। আর আমার জন্য কেউ জন্য বারবার তোমার শুধু যদি ওই একজনের সাথে মোবাইল করা, ওই একজনের ছবি থাকতো, এর জন্য তো তোমার সঙ্গে আমারও গন্ডগোল, তত গন্ডগোল না। কোন মহিলা সহ্য করে? আর বারবার যে একটা মানুষের কাছে মোবাইল করবে, এটা খারাপ লাগে না? আমি জানো আরো মহিলারা হলো, আমি জানি যে তার সাথে আমি ফোনে কথা বলতাম, তোমরা জানতে, শুনতে, দেখতে, কিন্তু তোমাদের ভিতরে যে ভুলটা এখনো কাজ করে যে আমি বিয়ে করেছি, কিন্তু আসলে না, আমি তাকে বিয়ে করিনি। আগেও বলেছি, এখনো বলছি যে না, আমি তাকে বিয়ে করিনি। আমি মেনে নেবো না, কেন মেনে নেবো? আর তার উপরে না হলো তাহলে আর আমি থাকতাম, আর আমার দুটো বাচ্চা আছে, তাইদের মুখে চেষ্টা গাই, তুমি না হলেও আমার তাইদের মুখে চেষ্টা গাই আমার থাকতে যাচ্ছে, আমার দুটো বাচ্চা আছে, সারা জীবন তারা জি। পুতুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুধু শেষে একটু বলবেন যে যে দুটো ছেলে আছে সেই দুটো ছেলে তার বাবাকে কি পরিমাণ মিস করে? বাবার কথা বলে না আপনার ছেলে দুটো? হ্যাঁ বলে, তো ওই যে বলছে বাবার যে দেখা পায় না সামনে, এমনি মোবাইলে কথা বলে, যে আব্বু আব্বুর সঙ্গে কথা বলে। কিন্তু আপনার ছেলে দুটো কি আপনার পাশে রয়েছে এই মুহূর্তে? এইখানে আছে একটা, আব্বু জানতো আব্বু প্রান্ত। জি, তুমি আমি তো বাড়ি গিয়েছিলাম, তুমি তো ভয়ে আমার কাছে আসোনি। আমি তো বাড়ি গিয়েছিলাম, তোমাকে টাকা দিয়ে আসলাম, কাপড় দিয়ে আসলাম, তুমি তো ভয়ে আমার কাছে আসোনি। জি, আমি তো ঢাকায় চলে আসছি। আমার কথা শুনতে পাচ্ছ তুমি?
পাচ্ছি। আচ্ছা আন্টি, একটু আগে আপনার হাজবেন্ডের সাথে আমি কথা বলেছি। আমার নাম কিবরিয়া। আপনার ছেলে জিল্লুর আমাদের অনুষ্ঠানে এসে তার জীবনের অনেক ভুল স্বীকার করেছে, সে অপরাধ স্বীকার করেছে। তো রাজ্জাক সাহেব যেটা বললেন যে উনি কখনোই নিজের ছেলেকে মাফ করবেন না, আপনার কিছু বলার আছে এই ব্যাপারে? আমি আর কি বলবো? আপনার সন্তানের জন্য আপনার খারাপ লাগে না? খারাপ লাগলে আমার করার কিছু আছে? আপনার সন্তান যদি ভালো হয়ে আপনার কাছে ফিরে আসতে চায়, আপনি কি করবেন? মেনে নিবেন? ভালোই ফিরে আসো, আমি তো বলছি যে ভালোই ফিরে আসো। জি, অনেক ধন্যবাদ আন্টি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া। প্রিয় শ্রোতা, আমরা শুনলাম জিল্লুরের মা কি বললেন, জিল্লুরের স্ত্রী কি বললেন, এবং জিল্লুরের ছোট্ট সন্তান কথা বলতে পারেন না, তার যে বাবার আকুলতা, সেটা আমরা শুনলাম। ওকে জিল্লুর, আমরা মুখোমুখি করতে চাই না আপনাকে। যার মুখোমুখি আপনি ভবিষ্যতে হবেন সে হচ্ছে আপনার সন্তান। তার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? সে তো এখন জানে না, শোনে না, বোঝে না, কিন্তু এটা বছরের পর বছর রেকর্ড থেকে যাবে এই অনুষ্ঠান। সে বড় হয়ে নিশ্চয়ই শুনবে। তো আমি আমার সন্তানের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শুধু আমার সন্তানের উদ্দেশ্যে না, আমি সমস্ত বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। কারণ আমি আজকে বাবা হয়েছি, তো আমি সবসময় বাবাদেরকে উদ্দেশ্য করে বলি যে যদি বাবারা সন্তানের গার্জিয়ানের মতো না হয়ে সন্তানের বন্ধুর মতো হয়, তাহলে কখনো সেই সন্তান পথভ্রষ্ট হতে পারে না। আমরা একেবারে ফিক্সড একটা জায়গায় আসতে চাই। আপনি আপনার সন্তানকে উদ্দেশ্য করে বলুন, যখন হয়তো বা পুরো সমাজ আপনাকে একজন কালপ্রিট হিসেবে চিনবে, যখন হয়তো পুরো পরিবার আপনাকে ব্ল্যাক লিস্টেড করে রেখেছে, এবং যখন আপনি আপনার সন্তানের কাছেও একজন অপরাধী, সেই হিসেবে আপনি আপনার সন্তানকে কিছু বলতে পারেন কিনা? আমার অতীতটা যেন আমার সন্তানের উপরে না আসে কখনো, আমি সেভাবেই চেষ্টা করব। আমি আমার পরিবারের মাঝে ফিরে গেলে আমি আমার সন্তানের বাবা হয়ে ফিরে যাব না, আমি আমার সন্তানের বন্ধু হয়ে ফিরে যাব, যেন আমার এই অতীতটা আর কখনো আমার সন্তানের সামনে ভেসে না ওঠে। যেন আমার বাবা ছিল আমার বন্ধুর মতো, তো যদি আমি আমার সন্তানের বন্ধুর মতো হয়ে থাকতে পারি, তাকে সেভাবে বড় করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমার সন্তান আমার অতীতটাকে ভুলে যাবে। সে কখনোই তার বাবার অতীতটা জেনে তার বাবাকে কখনো দোষী করবে না, যে না আমার বাবার দোষটা শুধুমাত্র আমার বাবার কারণে হয়েছে না, তার জন্য বাবার পরিবারের কিছু ভূমিকা ছিল, এটা তখন সে বুঝতে পারবে। তো আমার সন্তানের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমার বাবার যেমন অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমার সন্তানটাকে নিয়েও আমার অনেক স্বপ্ন, যে যদি আমি আমার পরিবারে ফিরে যেতে নাও পারি, তো আমি আল্লাহর কাছে সবসময় কামনা করি যে আমার সন্তানটাকেও আমি অনেক বড় করব। আমার বাবার সেই স্বপ্নটা আমি আমার বুকে ধরে রেখেছি, যে স্বপ্নটা আমি আমার সন্তানকে দিয়ে পূরণ করতে চাই। অনেক ধন্যবাদ জিল্লুর, আপনি আজকে এখানে এসেছিলেন। আপনার ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছুই বলতে পারবো না, কিন্তু আমরা দেখিয়েছি যে কি হয়, পরিণতিটা আসলে কি হয়। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার মতো জিল্লুর আরো একটা সমাজে হোক, এবং একই সাথে আপনার মতো ভিকটিম কেউ হোক, যে আপনার জায়গাটা থেকে প্রতিনিয়ত যেভাবে কষ্ট পাচ্ছেন আপনি, সেরকম আরেকজন হোক। সেই জন্যই আমরা আমাদের এই জায়গাটা থেকে আপনাকে তুলে ধরেছি, এবং আমরা চাই না আপনার মতো সমাজে আর কেউ সন্তান থাকার পরেও বাবার অধিকার নিয়ে সামনে যেতে পারে না এরকম কেউ আসুক, কিংবা স্ত্রী থাকার পরেও সেই স্ত্রীর সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এরকম কেউ আসুক, কিংবা বাবা আছেন, বাবা থাকার পরেও বাবাকে অন্তরের কাছ থেকে শ্রদ্ধা করতে পারছেন না এরকম কেউ আসুক। এই যে এতগুলো ঘটনার জন্ম দিয়েছে একজন মানুষ, এবং একজন মানুষটি হচ্ছে জিল্লুর। আজকে জিল্লুরকে তুলে ধরেই আমরা প্রমাণ করতে চেয়েছি যে এই যে অনভিপ্রেত ঘটনা, এরকম ঘটনার মুখোমুখি যেন আপনি কখনো না হন। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে জিল্লুরের অপ্রিয় সত্য উদ্ঘাটন এখানেই শেষ হচ্ছে।